প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আজকে উপস্থিত আছি আমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের তড়িৎচুম্বকীয় আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহের লেকচার 3 নিয়ে। এবং আমি আশা রাখছি তোমরা সবাই ইতিমধ্যে আমাদের লেকচার 1 এবং লেকচার 2 ভালোভাবে শেষ করে আসছো। আমরা এই লেকচারে দিক পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত যত ইনফরমেশন আছে সব ভালোভাবে শেষ করে নিয়েছি। আমরা আজকে এই দিক পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে প্রবাহ আসলে দুই রকমের হতে পারে, বা তড়িৎ প্রবাহ দুই রকমের, একটা হচ্ছে এসি এবং ডিসি। যদিও এই এসি এবং ডিসি নিয়ে আমরা অনেক ইনফরমেশন জানি, কিন্তু এই দুইটার মধ্যে কিছু পার্থক্য বুঝতে আসলে আমাদের অসুবিধা হয়। তোমাদেরকে যদি এখনই আমি এসি এবং ডিসির মধ্যে পার্থক্য লিখতে বলি বা বোঝাতে বলি, তাহলে সবাই একদম প্রথম দিকের কয়েকটা কথা বলতে পারবা, যে ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট যেটা, এটার দিক পরিবর্তন হয় না। অপরপক্ষে এসি কারেন্ট যেটা, সময়ের সাথে সাথে এটার দিক পরিবর্তন হয়। কিন্তু এই দিক পরিবর্তন হওয়া বলতে কী বোঝায় এবং এটা কিভাবে পরিবর্তন হয়, এই সব কিছু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো সবাই মনোযোগ সহকারে আমি যা বলি, যেভাবে বলি, এইভাবে একটু দেখতে দেখো প্লিজ। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা এমন হতে পারে যে একমুখী প্রবাহ জিনিসটা কি, বা ডিসি কারেন্ট যেটারে বলি, ডিরেক্ট কারেন্ট, এটারে বলা হচ্ছে একমুখী প্রবাহ। আমি যদি চিনার ক্ষেত্রে বলি যে তুমি আসলে কিভাবে এসি কারেন্ট কোনটা এবং ডিসি কারেন্ট কোনটা, এটা তুমি চিনবা কিভাবে? এই এসি এবং ডিসিরে চিনার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে, যাদের পজিটিভ এবং নেগেটিভ আমরা নিশ্চিত করে জানি তাদেরকে বলা হয় ডিসি প্রবাহ। যেমন ধরে নাও, আমরা বাসাবাড়িতে রিমোট কন্ট্রোলের যে পেন্সিল ব্যাটারিগুলো বলি, এই ব্যাটারিগুলার কোনটা পজিটিভ প্রান্ত এবং কোনটা নেগেটিভ প্রান্ত আমরা নিশ্চিত করে জানি। যাদের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত আমরা নিশ্চিত করে জানি তারা হচ্ছে ডিসি। যেমন ধরো মোবাইল ফোনের ব্যাটারি দেখবে একটা প্লাস সাইন থাকে, একটা মাইনাস সাইন থাকে, তাহলে এটা অবশ্যই ডিসি সোর্স। বাসা বাড়িতে যে আইপিএস থাকে তার অবশ্যই একটা কালো থাকে, একটা লাল থাকে, মানে পজিটিভ নেগেটিভ থাকে, তাহলে এটা অবশ্যই ডিসি সোর্স। তাহলে যাদের পজিটিভ এবং নেগেটিভ নিশ্চিত করা, তাদেরকে বলা হচ্ছে ডিসি কারেন্ট বা একমুখী প্রবাহ বা ডিরেক্ট কারেন্ট, যাই বলো না কেন। অপরপক্ষে আমরা এসি কারেন্ট যেটারে বলবো, মানে দিক পরিবর্তী প্রবাহ, যেটা তাদের পজিটিভ নেগেটিভ নিশ্চিত করা থাকে না, কারণ প্রতি মুহূর্তে তাদের ডিরেকশন চেঞ্জ হয়, প্রতি মুহূর্তে তাদের ফেজ বা পোলারিটি চেঞ্জ হয়। এই যে প্রতি মুহূর্তে তাদের ফেজ চেঞ্জ হচ্ছে, ঠিক কত সময় পর পরে চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার মানে কি, এটা আমরা আলোচনা করব। প্রথমে তো যদি বলি আমরা একমুখী প্রবাহটা কি, তাহলে বলা আছে সময়ের সাথে সাথে যে প্রবাহের দিক অপরিবর্তিত থাকে, সময়ের সাথে সাথে যেসব প্রবাহের দিক অপরিবর্তিত থাকে, এই যে দিক অপরিবর্তিত থাকা, এটি হচ্ছে একমুখী প্রবাহ বা ডিসি কারেন্ট। এই ক্ষেত্রে তার ডিরেকশন কখনোই চেঞ্জ হবে না। আমি চাইলে তোমাদেরকে এটা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাতে পারি, সবাই একটু এই দেখে খেয়াল করো প্লিজ। যদিও এখানে আমি আপাতত একটা এসি সোর্স নিয়ে রাখছি, চলো এটার আমি একটু ডিসি সোর্স দিয়ে রাখি। সবাই একটা মিনিট একটু ওয়েট করো, আমরা এটার একটু সরাই রাখতেছি আপাতত। ওয়েট এ মিনিট প্লিজ। হায় হায়, আমরা যদি এখানে একটা ডিসি সোর্স হিসেবে একটা ব্যাটারি কানেক্ট করে দিই, সবাই একটু দেখো ব্যাটারিটা কীভাবে ওয়ার্ক করে। ওয়েট এ মিনিট, ধরে নিচ্ছি আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। এখন তুমি দেখবা এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটার একটাই ডিরেকশন, এতে তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন কোনোটাই চেঞ্জ হচ্ছে না। এবং আমরা যদি ভোল্টমিটার দিয়ে তার ভোল্টেজটা মেজার করি, তাহলে দেখবা এটা একটা ফিক্সড মানের ভোল্টেজ ড্রপ করতে চলাইস, এবং এটা হচ্ছে 9 ভোল্ট। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে যে কারেন্টের ডিরেকশনটা, এটা চেঞ্জ হচ্ছে না, এটা সবসময় একই ডিরেকশনে যাচ্ছে। এই যে একটা ডিসি সোর্স, যেখানে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না, মান এবং দিক কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না, এটি হচ্ছে ডিসি। তাহলে এই যে ব্যাটারি, তার পজিটিভ নেগেটিভ ফিক্সড করা, এই জন্য এটা বলা হচ্ছে ডিসি সোর্স। আমরা যদি এখন এই ডিসি সোর্সটারে সরাই এখানে একটা এসি সোর্স দিই, তাহলে এখানে কিছু পরিবর্তন আসবে। কী আসবে আস্তে আস্তে আমরা শিখতেছি। তাহলে আমাদেরকে যদি এখন প্রশ্ন করা হয় যে দিক পরিবর্তী প্রবাহ তাহলে কোনটা, এই গ্রাফটা সবাই একটু খেয়াল করে দেখো। এই গ্রাফটাতে বোঝানো আছে যে এটা হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, আর এটা হচ্ছে ডিসি বা ডিরেক্ট কারেন্ট। এই ক্ষেত্রে আমরা যদি এক্স এক্সিস বরাবর টাইম এবং ওয়াই এক্সিস বরাবর আই বসাই, তাহলে তুমি দেখতে পারবা
যে এটা কেমন জানি এরকম একটা সাইনের গ্রাফের মতো হয়েছে। এই যে সাইনের গ্রাফের মতো হয়েছে এটা দ্বারা কী বোঝায়, তার আগে চলো আমরা ডিসিটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমার এটা বুঝতে সুবিধা হবে। এই জায়গায় এক্স এক্সিস বরাবর টাইম টি আর ওয়াই এক্সিস বরাবর আই বসানো হচ্ছে। এই জায়গাটা খেয়াল করলে দেখবা প্রতি মুহূর্তে কারেন্টের মান একদম স্ট্রেইট আছে, মানে বাড়তেছে না কমতেছে না। ইট মিনস এখানে ওয়াই এর মান যত, এই পয়েন্টটাতে ওয়াই এর মান মানে কারেন্টের মান যত, তুমি যদি একটু পরে যাও মানে টাইম যদি একটু বৃদ্ধি করো, একটু পরে যদি যাই, একটু পরে যাই মানে তো টাইমের মান বাড়তেছে, দেখবা কারেন্টের মান চেঞ্জ হচ্ছে না, কারেন্টের মান সবসময় সেম সবসময় সেম সবসময় সেম। এই যে টাইম যাচ্ছে কিন্তু কারেন্টের মান চেঞ্জ হচ্ছে না, তার জন্য এটা এমন। এখন যদি এমন হইতো যে ধরুন আমি বললাম যে আমরা যদি একটু আঁকা বাঁকা পাইতাম, এটা তারা আসলে কি বোঝায়? এটা তারা বোঝায় যে দেখো একদম প্রথমে কারেন্টের মান যা, একটু পরে কেমন জানি একটু নিচে নেমে গেছে, একটু পরে আরও নিচে নামছে, একটু পরে আরও নিচে নামছে, এখানে আরও নিচে নামছে। তাহলে এই যে কারেন্টের মান চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে, এই যে কারেন্টের মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ডিসি কারেন্ট না, বা এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কারেন্টের মানটা এখনও সেম না, যদিও এখনও দিক চেঞ্জ হয়েছে না। দিক চেঞ্জ হয়েছে না বলতে কী বোঝাচ্ছে একটু পরে বলতেছি। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, কারেন্টের দিক একই আছে বাট মান চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে। আচ্ছা, আমরা যদি এরকম লাইন টানার আগে তোমাদেরকে যদি প্রথমেই জিজ্ঞেস করা হয় যে ধরে নিচ্ছি আমরা এক্স এক্সিস বরাবর টাইম বসানো হচ্ছে আর ওয়াই এক্সিস বরাবর আই বসানো হচ্ছে, তো ফার্স্টে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম। তাহলে এই পয়েন্টের এক্সের মান এবং ওয়াইয়ের মান যা পাওয়া গেল, আমি যদি এর পয়েন্টটা একটু উপরে নিই, তাহলে এক্সের মানও সরছে, ওয়াইয়ের মানও তো সরে গেছে, মানে একটু উপরে উঠে গেছে, ওয়াইয়ের মান বৃদ্ধি পাচ্ছে। এখন যদি আরেকটু উপরে নিই তাহলে এক্সের মানও বৃদ্ধি পাইছে, সাথে ওয়াইয়ের মানও তো বৃদ্ধি পাইছে। কিন্তু আমরা যদি এইভাবে পজিশন একটু উপরে না উঠাইয়া এরকম এক্স এক্সিসের প্যারালালি অনেকগুলো পয়েন্ট ড্র করি, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে তুমি অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছ তাদের মধ্যে সিমিলারিটি কি, দেখবা প্রত্যেকটারই ওয়াই এর মান সেম। এই যে প্রত্যেকটার ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে না সেম, ইট মিনস বুঝে নিতে হবে কারেন্টের মান চেঞ্জ হচ্ছে না, কারণ ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে না মানেই তো আই চেঞ্জ হচ্ছে না। তাহলে যখন এরকম কারেন্টের মান চেঞ্জ হবে না, সময়ের সাথে সাথে কারেন্টের মান চেঞ্জ হবে না, এই জিনিসটারই বলা হয় ডিসি কারেন্ট। অপরপক্ষে এই গ্রাফটাতে দেখো, এই গ্রাফটাতে তুমি দেখবা একদম ইনিশিয়ালি কারেন্টের মান কেমন জানি জিরো, তারপরে একটু একটু করে ইনক্রিজ করতেছে, বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে কেমন জানি ম্যাক্স হয়েছে, তারপরে আবার কমতেছে কমতেছে কমতে কমতে জিরো হয়েছে, তারপরে ও তার পুরো ফেজটাই চেঞ্জ করে নেবে, মানে এখন তার চেঞ্জ করার পর আবার ইনক্রিজ করতে 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 ম্যাক্স হয়েছে, আবার এটা জানি কমতে 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 কেমন জানি জিরো হয়ে গেছে। তার মানে এই জিনিসটা একই সাথে দুইটা জিনিস চেঞ্জ করতেছে, প্রথমত তার ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, আবার তার ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে, মানে কেমন জানি তার মানও বাড়তে বাড়তেছে, ম্যাক্স হয়েছে, আবার কমতেছে, আবার বাড়তেছে, তাহলে একই সাথে দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে। আচ্ছা চলো এই জিনিসটা আমরা একটু এখান থেকে একটু দেখে আসি যে এই বাড়তেছে এবং কমতেছে বলতে আসলে কী বোঝানো হচ্ছে। সবাই একটু সময় দিবা প্লিজ আমাকে, আমি এই ডিসি সোর্সটা এখান থেকে সরাই ফেলি। আমরা যদি ডিসি সোর্সটা এখান থেকে একটু সরাই রাখি তাহলে দেখবা যে হচ্ছে এটারে এখান থেকে রিমুভ করে ফেলি আপাতত। এটা তো আমাদের এখন আপাতত লাগতেছে না। আচ্ছা এটা থাক, চলো আমরা এখন এসি সোর্সটা এখানে কানেক্ট করে ফেলি। আমরা যদি এখানে একটা এসি সোর্স কানেক্ট করে দিই তাহলে ভালো করে খেয়াল করো যে কী কী হচ্ছে। কারেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ডিরেকশনে যায়, তারপরে আবারও চেঞ্জ করে। আবার বাল্বটার দিকে যদি তাকাও তাহলে কেমন জানি ও একটা সময় অনেক বেশি জ্বলে, তারপর আবার নিভে যায়। আচ্ছা সবচেয়ে ভালো হয় তোমরা যদি ভোল্ট মিটারের দিকে তাকাও, এখানে খেয়াল করে দেখবা ভোল্টেজ 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্স হতে হতে প্রায় 68 পর্যন্ত যায়, তারপরে আবার 0-তে আসে, তারপরে আবার -68-এ যায়। মানে এটা একই সাথে যেটা হচ্ছে, আমি যদি কোনো একটা সময় এটার আপাতত একটু স্টপ রাখি, যে ধরে নাও এই যে আমি এখানে ধরে নাও স্টপ করে রাখছি আপাতত, এখন তুমি যেটা দেখবা যে এখন তার ভোল্টেজ কত দেখাচ্ছে -49 এবং বাল্বটা বেশ জ্বলে উঠছে। তো এই অবস্থায় আমি যদি তার আরেকটু সময় দিই তাহলে দেখবা ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে। এই যে ভোল্টেজ কমতে কমতে এখন 27-এ আসছে, আর ভোল্টেজ কমতেছে মানে তো কারেন্ট কমবেই, কারণ ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্কটা তো প্রপোর্শনাল। তাহলে ভোল্টেজ আপ ডাউন করতেছে মানে তো কারেন্টের মান আপ ডাউন করতেছে। এখানে ফিক্সড মানের একটা রোধ হয়তো আছে যে কন্ডাক্টরটা আমরা নিচ্ছি। এই অবস্থায় যদি আমরা আরেকটু সময় দিই, এই যে দেখো এখন প্রায় 60 ভোল্টে চলে আসছে, আরেকটু সময় দিলে এই যে এখন কমতেছে, এই যে এখন নেগেটিভে চলে গেছে, এখন ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। তার মানে তোমরা যেটা খেয়াল করবা যে একই সাথে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে এবং তার ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, দিক পরিবর্তী প্রবাহ আমরা যেটারে বলি। তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে যদি তোমার ভালো ধারণা রাখতে হয়, যেহেতু চ্যাপ্টারটার নামই হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ,
তাহলে আমাদের এই এসি কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহটা ভালো করে বোঝা লাগবে। এই জিনিসগুলো শুধু মুখে বলে হয় না, তাই আমার এই প্রেজেন্টেশনের সাহায্য নেওয়া। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, দেখবা যে এটা একই সাথে এটা যে ডিরেকশনে যাচ্ছে তার ডিরেকশনটাও চেঞ্জ হচ্ছে, ইভেন তার ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে এসি কারেন্টের বৈশিষ্ট্য, যেটা একই সাথে মান এবং দিক দুইটাই চেঞ্জ করে। তাহলে আমরা যেটা গ্রাফে পড়তেছিলাম, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখন আমাদের গ্রাফটা যদি এমন হইতো, কেমন হইতো? সবাই প্লিজ একটু এইদিকে দেখো। ধরে নাও আমাদের গ্রাফটা হচ্ছে এমন যে এটা উপরে উঠতেছে, দেন আবার উপরে উঠতেছে, দেন আবার উপর, এরকম যদি গ্রাফটা হইতো, এটা তারা আসলে কী বোঝায়? এটা তারা বোঝায় মান 0 থেকে এই যে বাড়তেছে 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 বাড়তেছে, ম্যাক্স হয়েছে, আবার কমতে 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 0 হয়েছে। তাহলে এই লুপটা দ্বারা বোঝায় যে তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, ডিরেকশন সবসময় একই আছে, মানে পজিটিভ লুপটা নেগেটিভ হচ্ছে না, কিন্তু মান 0 থেকে ম্যাক্স হয়, আবার 0 হয়, আবার ম্যাক্স হয়, আবার 0 হয়। এই জিনিসটা তোমরা দশম অধ্যায়ে সেমিকন্ডাক্টরে পড়ে আসছো। আমরা যখন এই এসি কারেন্টারে ডিসি কারেন্টে কনভার্ট করতে যাই, তখন প্রথমত আমাদের যেটা দরকার পড়ে রেকটিফায়ার বা রেকটিফিকেশন যে প্রসেসটা, এটা আসলে ঠিক এভাবেই ওয়ার্ক করে। প্রথমেই ও ফেজটারে চেঞ্জ হতে দেয় না। তাহলে গ্রাফটা যদি এমন হইতো, এটা দ্বারা বোঝায় যে এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই পুরো অংশটা জুড়ে পজিটিভ, এর পরেরটাও পজিটিভ, এর পরেরটাও পজিটিভ, মানে দিক চেঞ্জ হচ্ছে না। কিন্তু এসি কারেন্টের অ্যাকচুয়াল গ্রাফটা হচ্ছে এমন। এখানে যে জিনিসটা হয়, একই সাথে তার ম্যাগনিটিউড 0 থেকে ইনক্রিজ করতে 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 যখন ম্যাক্স হয়, আবার যখন ডিক্রিজ করতে করতে কমতে কমতে যখন 0 হয়, পরবর্তীতে ও আসলে তার ফেজটাই চেঞ্জ করে নেয়, মানে প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাসটা হয়ে যায় প্লাস, ও তার ডিরেকশন চেঞ্জ করে নেয়। এই অবস্থায় আমরা যদি এই অংশটার একটা পজিটিভ লুপ বলি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ লুপ, এবং এই পয়েন্ট থেকে শুরু করে এখানে এসে একটা পূর্ণ স্পন্দন হয়। তাহলে এই যে জায়গা থেকে ও স্টার্ট করলো, এখানে এসে যে একটা পূর্ণ স্পন্দন হয়েছে, তাহলে এখান থেকে শুরু করে এই জায়গাটারে আসারে বলা যেতে পারে ক্যাপিটাল টি বা পর্যায়কাল। তাহলে এই যে জায়গা থেকে ও শুরু করলো, এখান থেকে এখানে এসে যেহেতু একটা পূর্ণ স্পন্দন হয়েছে, আমরা জানি পূর্ণ স্পন্দন হতে যতটুকু সময় লাগে তারে বলা হয় ক্যাপিটাল টি বা পর্যায়কাল। তাহলে এই ও থেকে এই পর্যন্ত আসতে যতটুকু সময় তারে বলা হয় পর্যায়কাল। এটা হচ্ছে তার একটা পজিটিভ লুপ, এটা হচ্ছে নেগেটিভ লুপ, এবং পুরোটা মিলে একটা পূর্ণস্পন্দন হয়েছে। তাহলে আমরা বলতে পারি এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট যেটা, ও পূর্ণস্পন্দনের অর্ধেকটা সময়কাল থাকে পজিটিভ এবং বাকি অর্ধেকটা থাকে নেগেটিভ, এবং এরকম একটা পজিটিভ লুপ এবং নেগেটিভ লুপ মিলে একটা পর্যায় হয়, পূর্ণ পর্যায় হয়। এবং তোমাকে এখানে একই সাথে যে জিনিসটা বুঝতে হবে, কারেন্টের মান এবং দিক দুইটাই চেঞ্জ হচ্ছে, একটা সময় পর্যন্ত পজিটিভ আর একটা সময় পর্যন্ত নেগেটিভ। যেমন আমরা যদি একটা মান দিয়ে বলি যে পুরো অংশটা যদি 10 সেকেন্ড হয়, তাহলে 5 সেকেন্ড পর্যন্ত ও থাকবে পজিটিভ, বাকি 5 সেকেন্ড হবে নেগেটিভ, যদি হয় আর কি, অ্যাকচুয়াল ভ্যালু না। এখন তোমরা যদি অ্যাকচুয়াল ভ্যালু বুঝতে যাও, তাহলে আমি একটু বলে রাখি, আমরা বাংলাদেশে যে কারেন্টটা ইউজ করতেছি তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তাহলে একটু খেয়াল করে দেখো, বাংলাদেশে যে কারেন্টটা ইউজ করা হয় তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, যে এসি কারেন্টটা আর কি। তাহলে তার টাইম পিরিয়ড কত আসবে? আমরা জানি ফ্রিকোয়েন্সির উল্টাই দিলে যেটা হয় এটাই হচ্ছে টাইম পিরিয়ড, এত সেকেন্ড। এটা ক্যালকুলেটার চাপলে আসবে 0.02 সেকেন্ড। এটারে যদি 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে আনসার আসবে 20 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ডটা তো আমরা চিনি, তাই না? 1000, এই যে 20 মিলি সেকেন্ড, তার মানে আমাদের বাংলাদেশের কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 মিলি সেকেন্ড। তার মানে ও এখান থেকে শুরু করে এখানে আসতে মোটামুটি 20 মিলি সেকেন্ড সময় নেয়, যেটা আমরা ক্যাপিটাল টি বলি। তার মানে এখন যদি তোমার জিজ্ঞেস করা হয়, তাহলে বলো তো তার পজিটিভ লুপটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকতেছে? তাহলে এই পজিটিভ লুপটা মাত্র 10 মিলি সেকেন্ড, এবং পরের যে নেগেটিভ লুপটা এটাও মাত্র 10 মিলি সেকেন্ড। এই 10 মিলি সেকেন্ড পজিটিভ এবং 10 মিলি সেকেন্ড নেগেটিভ থেকে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, এবং 10 মিলি সেকেন্ড পর পর ও তার ফেজটা চেঞ্জ করতেছে। তাহলে আমরা বাংলাদেশে যে এসি কারেন্টটা ইউজ করতেছি তার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, তার টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড, এবং এটা দ্বারা বোঝানো হয় 10 মিলি সেকেন্ড পর্যন্ত ও থাকে পজিটিভ, এবং ঠিক 10 মিলি সেকেন্ড পরে তার ফেজটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে পজিটিভটা নেগেটিভ হবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তুমি ঠিক এটাই দেখবা আমাদের বাসা বাড়িতে যখন আমাদের টিভি চালানো বা ফোন চার্জ দেওয়ার দরকার পড়ে, তুমি কিন্তু কখনো জানো না যে কোন অংশটা পজিটিভ কোন অংশটা নেগেটিভ। আমরা ডিরেক্ট প্লাগ ইন করে দিই এবং চার্জ হচ্ছে, বা টিভিটা চলবে, হয়তো জানার দরকার পড়ে না। কারণ তুমি কীভাবে জানবা, বা জানার প্রয়োজনীয়তাটাই কি? এটা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাহলে পজিটিভ নেগেটিভ জেনে তো কোনো লাভ নাই। এসি কারেন্টটা ঠিক এভাবেই ওয়ার্ক করে। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি এখানে যে একটু লাইন দিয়ে লাইনটারে একটু কার্ভ লাইন করে আসলে কি বোঝাচ্ছিলাম, যদি এমন হইতো আর কি, যদি এমন হয়, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে তার দিক চেঞ্জ করতেছে না। একটু খেয়াল করে দেখো, দিক কখন চেঞ্জ হইতো? দিক চেঞ্জ হইতো যদি এটা নিচে নেমে যাইতো, এবং নিচে নেমে যাওয়া বোঝায় যে কারেন্ট তার ডিরেকশনটা চেঞ্জ করে নিচ্ছে।
তাহলে এই যে নিচে না নামে আমাদের এই এক্স এক্সিসের নিচে নামলো না, এটা দ্বারা বোঝায় হ্যাঁ তার ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। একদম ইনিশিয়ালি কারেন্টের মান যা ছিল পরে হয়তো কমছে, পরে হয়তো আরও কমছে, এখানে সবচেয়ে কম, তারপরে আবার হয়তো একটু একটু করে বাড়তেছে, তারপর হয়তো আবার একটু কমছে। হ্যাঁ, তার মানে কারেন্টের মান চেঞ্জ হচ্ছে, দিক না। কিন্তু যদি এমন হইতো যে এটা নিচে নেমে গেল, তার মানে এটা একই সাথে তার মান তো চেঞ্জ করতেছেই, আবার তার দিকটাও চেঞ্জ করে নিছে, এই নিচের অংশটা তখন নেগেটিভ দিয়ে লেখা লাগতো। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মানে কিছু একটা বুঝে গেলাম। তাহলে ডিসি কারেন্ট যেটা অত তার মান এবং দিক কোনো কিছুই চেঞ্জ করে না, আর এসি কারেন্ট যেটা এটা সময়ের সাথে সাথে তার কি চেঞ্জ করে নেয়, মান এবং দিক দুইটাই চেঞ্জ করে নেয়। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম দেখো, দিক পরিবর্তী প্রবাহ কি এটা যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা বলবো যে প্রবাহের দিক এবং অভিমুখ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে থাকে, তাকে দিক পরিবর্তী প্রবাহ বলে। তাহলে এখানে কি বলতেছে দেখো, যে প্রবাহের দিক বা অভিমুখ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বতঃস্ফূর্তভাবে মানে আপনা আপনি চেঞ্জ হবে, এই জিনিসটারে বলা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। এবং আমরা এই দিক পরিবর্তী প্রবাহ নিয়ে এই চ্যাপ্টারে শিখতে যাচ্ছি, কারণ এখানে বলাই আছে তড়িৎচুম্বকীয় আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ। এই দিক পরিবর্তী প্রবাহ এর বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে আজকে আমি শেখাবো। কয়টা মিনিট, বেশ গরম লাগতেছে, একটা মিনিট। আচ্ছা, তাহলে আশা করি দিক পরিবর্তী প্রবাহটা আমরা বুঝে গেছি। এখন প্রবাহের কম্পাঙ্কটা কি? পরিবর্তী তড়িৎচালক শক্তি বা প্রবাহের প্রতি সেকেন্ডে যত সংখ্যক পরিবর্তী চক্র সম্পন্ন করে তাকে উক্ত তড়িৎচালক শক্তির প্রবাহের কম্পাঙ্ক বলা। এটা তোমরা নিজে থেকেই জানো যে কম্পাঙ্কের ডেফিনেশন আমরা কি জানতাম, যে প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ স্পন্দন হয় এটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, এটা তোমাদেরকে এখান থেকে একটু বোঝানো যেতে পারে। এখানে যে কারেন্টটা দেখতে পাচ্ছ, ও একটা নির্দিষ্ট সময় পর পর তার ডিরেকশন চেঞ্জ করতেছে, তাই না? তো আমরা চাইলে না তার ফ্রিকোয়েন্সিটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, কীভাবে চেঞ্জ করা যায়? এখন আপাতত তার ফ্রিকোয়েন্সি মোটামুটি 0.24 হার্টজ বলা হচ্ছে। আচ্ছা, আমরা ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াই দিই। ফ্রিকোয়েন্সিটা যদি বাড়াই দিই তাহলে কি চেঞ্জ হয় একটু দেখো তো। আচ্ছা, তোমরা কি এখন কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? ও কেমন জানি দ্রুত দ্রুত চেঞ্জ করতেছে, মানে অল্প সময়ের মধ্যেই এখন পজিটিভ নেগেটিভ হয়ে আবার জিরো হয়ে যাচ্ছে। এটার রিজনটা কি? তার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের সম্পর্ক কেমন? এই যে এফ ইজগুলো কিন্তু 1/T, তাহলে ক্যাপিটাল টি মানে কিন্তু হচ্ছে 1/f। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা বৃদ্ধি করে দিলাম, তাহলে টাইম পিরিয়ড অবশ্যই হ্রাস পাইছে, কারণ এই টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা ইনভার্সলি প্রপোর্শনাল বা ডিরেক্ট ব্যস্তানুপাতিক। তাহলে ফ্রিকোয়েন্সিরে বৃদ্ধি করা মানেই তো টাইম পিরিয়ডটা কমে যাওয়া, হ্রাস পাইছে। আর টাইম পিরিয়ড বা পর্যায়কাল হ্রাস পাইছে মানে কি? পর্যায়কাল হ্রাস পাইছে মানে খুব অল্প সময়ের মধ্যেই একটা পূর্ণস্পন্দন দিয়ে দিচ্ছে, মানে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে, নেগেটিভ পজিটিভ হচ্ছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে, নেগেটিভ, খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। তাহলে পর্যায়কাল বেড়ে যাওয়া মানে টাইম পিরিয়ড কমে যাওয়া মানেই ও দ্রুত এখন চেঞ্জ করবে, এবং ঠিক এটাই হচ্ছে। এই যে দেখো এখন খুব দ্রুত চেঞ্জ করতেছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা একটু কমাই দিই চলো, তাহলে দেখি কি হয়। ফ্রিকোয়েন্সিটা যদি আমরা একটু কমাই দিতে পারতাম, ওয়েট এ মিনিট, এখন প্রায় 0.93 আছে। আই হোপ তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ। আমি যদি এটা একদম কমাই নিয়ে আসতে পারি, এখন ফ্রিকোয়েন্সি মাত্র 0.08। এই যে দেখো ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে, তার মানে তার টাইম পিরিয়ড অনেক বেড়ে গেছে। ও এখন একটা পূর্ণস্পন্দন দিতে অনেক সময় নিতেছে। এই যে কারেন্টের মান নেগেটিভ থেকে 0 হয়, এখানে এটা ভোল্টেজ যদিও, তারপরে আবার ম্যাক্স হতে প্রায় 68-এ যায়। ভোল্টেজটা আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, ভোল্টেজটারে এত না দিয়ে চলো আমরা একটা সুন্দর একটা মানে নিয়ে যাই। ভোল্টেজটা কত দেওয়া যায়? চলো আমরা 10 ভোল্টে দিয়ে নিই। আচ্ছা, 10 ভোল্ট দিলাম। এখন তুমি দেখবা ভোল্টেজ যদি 10 ভোল্ট হয় তাহলে ম্যাক্স 10-এ যাবে। এই যে 0 হয়েছে, নিচে নামতে -10-এ যাবে, -10-এ যায় আবার ইনক্রিজ করতে +10-এ যাবে। এখানে হয়তো একটা ইন্টারনাল রেসিস্ট্যান্স আছে, তাই 10 পর্যন্ত যাচ্ছে না, একটু কম হচ্ছে। এইসব তোমরা চলতে ভালো করে শিখে আসছো। অথবা আমরা যদি একদম এসি সোর্সের পাশাপাশি নিয়ে নিই তাহলে মনে হয় 10 ভোল্ট পর্যন্ত যাবে। এটা একদম 10-এর কাছাকাছি যাচ্ছে। এই যে দেখো প্রায় 10 হয়ে যাচ্ছে। তাহলে ম্যাক্স যাবে 10-এ, আবার মিনিমাম যাবে -10-এ। 10 থেকে -10, এই যে তার গ্রাফটা হচ্ছে এমন। এসি কারেন্টের যে গ্রাফটা, এটা বাড়তে ম্যাক্স পর্যন্ত যাবে, তারপর আর নিচে নেমে আসবে। আই হোপ এতটুকু সবাই বুঝে গেছে। এখন আমরা যদি এই এসি কারেন্টের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা একটু দেখি, তোমাদেরকে মেবি ফার্স্ট পেপারের পিরিয়ডিক মোশনে শেখানো হয়েছে যে যদি একটা ওয়েভ সামনে যায় বা ওয়েভেও এরকম আছে যে একটা ওয়েভের ইকুয়েশন কি আমরা জানি, যদি অরিজিন দিয়ে যায়
অরিজিন দিয়ে পাস করে এরকম একটা ওয়েভ, তাহলে আমরা যদি এক্স এক্সিস বরাবর টাইম এবং ওয়াই এক্সিস বরাবর যদি ওয়াই বসাই, বুঝো এক্স এক্সিস বরাবর যদি টাইম এবং ওয়াই এক্সিস বরাবর যদি ওয়াই বসাই, তাহলে ওয়াই এর মান কেমন জানি সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়ে। এই যে দেখো বাড়তেছে 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 বাড়তে বাড়তে এখানে সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ সরণ বা ওয়াই, এটার একটা নাম আছে, এটারে এ বলা হয়, যেটার বলা হয় বিস্তার। এটা যে কোনো ওয়াই না, এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। কোন জায়গাটা? এই যে যতটুকু সরলো। এখন দেখো এটাও সরণ, এটাও সরণ, এটাও সরণ, বাট এটা সর্বোচ্চ সরণ, তাই এটার নাম দেওয়া হয়েছে ওয়াই ম্যাক্স, যেটার বিস্তার এ দ্বারা প্রকাশ করা হয়। সিমিলারলি এই গ্রাফের এক্স এক্সিস বরাবর বসানো হচ্ছে টাইম আর ওয়াই এক্সিস বরাবর বসানো হচ্ছে আই। এখন এটাও আই, একটু পুরোটার পর এটাও আই, এটাও আই, কিন্তু এটা সর্বোচ্চ আই। তাহলে তখন এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা ইন্টু টি, এটা তো হচ্ছে তার গ্রাফ, যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা ইন্টু টি। আমরা কি জানতাম যে টাইম যদি চেঞ্জ হয় তাহলে ওয়াইটা চেঞ্জ হবে এবং ওয়াইটা একটা সময় ম্যাক্স হবে, এবং ম্যাক্স হয়ে কত হবে? এই এ সমান হবে, কারণ সাইন যে গ্রাফটা দেখতে পাচ্ছ, সাইনের যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটার ম্যাক্স ভ্যালু কত? এই সাইন ওমেগা ইন্টু টি, তার ম্যাক্স ভ্যালু হচ্ছে 1, এবং এই সাইন ওমেগা টি এটার ম্যাক্স ভ্যালু যখন 1 হবে, তাহলে ওয়াই ম্যাক্স কত হবে? ওয়াই ম্যাক্স হবে এ, এবং এইটারই বলা হচ্ছে সর্বোচ্চ সরণ বা বিস্তার। তাহলে এখন এই গ্রাফটা যেহেতু ওয়াই এর জায়গায় আই বসানো হচ্ছে, তাহলে তখন ইকুয়েশনটা লিখতে হবে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা ইন্টু টি। এখানে যদি খেয়াল করো কোনটার পরিচয় কি? টি দিয়ে বোঝানো হয় টাইম, আর আই নট হচ্ছে কারেন্টের সর্বোচ্চ মান, আর আই হচ্ছে টি এর সাথে সাথে পরিবর্তিত হয়ে যে কারেন্টটা পাবো এটা হচ্ছে আই। তাহলে টি সময়ে কারেন্টের মান যত এটা হচ্ছে আই, আর এই আই এর সর্বোচ্চ মান যত এটা হচ্ছে আই নট, আর ওমেগা তো কৌণিক কম্পাঙ্ক, এটা তোমরা জানোই। কৌণিক কম্পাঙ্কটা বের করার জন্য আমরা চাইলে 2π ডিভাইডেড বাই টি ইউজ করতে পারি, বা 2π ইন্টু এফ ইউজ করতে পারি। এই দুইভাবে কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করা যেতে পারে, 2π বাই টি অথবা 2π এফ। এখানে হচ্ছে টাইম পিরিয়ড আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা যদি বের করতে বলা হয়, তাহলে আমাদের হয়তো টাইম পিরিয়ড দিয়ে দিতে হবে অথবা ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে হবে, অথবা উল্টায় বলা যায়, আমরা যদি তার কৌণিক কম্পাঙ্ক ওমেগা জানা যায়, তাহলে তার টাইম পিরিয়ডটা বের করতে পারবো, তার ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। চলো আমরা পরবর্তী অংশটা একটু দেখি। তাহলে আমরা কারেন্টের অলরেডি একটা ইকুয়েশন পেয়ে গেছি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। আমি আবার লিখে বোঝাচ্ছি, এটা আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা ইন্টু টি। এটা হচ্ছে এসি কারেন্টের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এবং এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এখানে আই দ্বারা বোঝানো হচ্ছে টি সময়ে যে কারেন্টটা আমরা পাবো, আই নট মানে হচ্ছে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান, আর টি এর সাথে যে নাম্বারটা থাকবে এটি হচ্ছে ওমেগা। যেমন আমি যদি একটা ইকুয়েশন লিখে ফেলি, যে ধরো তোমাদেরকে কখনো লেখা হইলো যে আই ইজ ইকুয়াল টু 10, দেওয়ার পর দিল সাইন, দেন দিলে ধরো নাও 500 ইন্টু হচ্ছে টি। তাহলে কোনটা দ্বারা কী বোঝায়? তোমাকে এই অংশটা দ্বারা বুঝে নিতে হবে। এই যে 500 দেখতে পাচ্ছ, দিস ইজ ওমেগা, আর এই যে 10 দেখতে পাচ্ছ, দিস ইজ এ, আর এইটা হচ্ছে কারেন্ট, বা এটা হচ্ছে আই নট, তার কারেন্টের সর্বোচ্চ মান। তাহলে এখান থেকে আমাদের কী কী বলতে পারে দেখো, এতটুকু দেওয়ার পর যদি বলো তো তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান হতো, তাহলে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান হচ্ছে 10। এবং এটা কোন জায়গাটা নির্দেশ করে বলি, তোমরা কি জানো যে এসি কারেন্টের গ্রাফটা কেমন হয়? এটা অরিজিন থেকে শুরু করে ম্যাক্স হয়, আবার মিনিমাম হয়, ম্যাক্স হয়, আবার মিনিমাম হয়। তাহলে এই যে তার ম্যাক্স ভ্যালু, এই জায়গাটা এটাই হচ্ছে আই নট, এবং এই ইকুয়েশনের জন্য এই আই নটের ভ্যালু হচ্ছে 10 এম্পিয়ার। তার মানে এখানে কারেন্টের মান 0 থেকে বাড়তে বাড়তে 10 এম্পিয়ার যাবে, আবার 0, আবার নিচের দিকে 10 এম্পিয়ার যাবে, যেটা বলা হবে -10 এম্পিয়ার। এবং এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় তার ফেজটা চেঞ্জ করে নিয়েছিল। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। আমাদের পরবর্তী প্রশ্নটা হতে পারে এমন, কম্পাঙ্ক বুঝে গেছি। এখান থেকে আরেকটা এমসিকিউর জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসলে পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যাপিটাল টি বা পর্যায়কাল, এটা আমরা একটু আগে বলতেছিলাম। তাহলে তার অর্ধেকটারে কী বলবো? টি ডিভাইডেড বাই 2। তার অর্ধেক, এই পুরোটা টি, তার অর্ধেক টি বাই 2। আর এটারও যদি আমরা অর্ধেক করে দিই, এটা আসলে টি বাই 2 না, এটা বলা হবে টি ডিভাইডেড বাই 4, মানে টি বাই 2 এরও অর্ধেক। এই যে জায়গাটা, তার মানে 0 থেকে এখান পর্যন্ত আসতে বা সর্বোচ্চ জায়গায় আসতে, এটারে বলা যেতে পারে টি ডিভাইডেড বাই 4। তাহলে সবাই আবার মনোযোগ দিয়ে শোনো, কোনটা টি বাই 2, কোনটা টি, আর কোনটা টি বাই 4। আমরা যদি এই পয়েন্ট থেকে শুরু করি, এখান পর্যন্ত আসি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা পূর্ণ স্পন্দন হয়েছে। এই পূর্ণ স্পন্দন মানেই ক্যাপিটাল টি, তার অর্ধেক, মানে যতক্ষণ পর্যন্ত এই পজিটিভ লুপটা স্থায়ী ছিল, যতক্ষণ পর্যন্ত এই পজিটিভ লুপটা স্থায়ী ছিল, এটা হচ্ছে টি বাই 2। তাহলে যদি জিজ্ঞেস করা হয় একটা পূর্ণ স্পন্দনের মধ্যে কত সময় জুড়ে পজিটিভ লুপটা স্থায়ী ছিল, এটা হচ্ছে টি বাই 2, বা কত সময় জুড়ে নেগেটিভ লুপটা স্থায়ী ছিল, এটাও টি বাই 2। তাহলে এরকম প্রত্যেকটা লুপ কত সময় যাবত টি বাই 2, তাহলে উপরেরটাও টি বাই 2, নিচেরটাও টি বাই 2। এরপরের কথাটা আসো, এরপরের কথাটা হচ্ছে, তাহলে বলো তো 0 থেকে ম্যাক্সে পৌঁছাইতে কত সময় লাগে? এই যে কারেন্টের মান 0, এখান থেকে এই যে ম্যাক্স, এই যে বিন্দুটা, এখানে পৌঁছাইতে কত সময় লাগবে? এটা হচ্ছে টি বাই 2 এরও অর্ধেক, মানে কি টি ডিভাইডেড বাই 4। এটা এমসিকিউতে অনেকবার আসছে। সবাই প্লিজ
খুবই খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি প্রশ্নটা কী ছিল যে তড়িৎ প্রবাহের মান 0 থেকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগে? T/4 সময় লাগে, T/2 সেকেন্ড লাগে। এখানে ক্যাপিটাল টি এর মান যে কোনো সময় না, এখানে ক্যাপিটাল টি এর পরিচয় হচ্ছে পর্যায়কাল, মানে পূর্ণ স্পন্দন দিতে যতটুকু সময় লাগে। তাহলে একটা এসি কারেন্ট 0 থেকে ম্যাক্স পয়েন্টে পৌঁছাতে কতটুকু সময় লাগে? 0 থেকে ম্যাক্স পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে সময়ের জন্য হচ্ছে T/4। আই হোপ এতটুকু বুঝে গেছো। এটার এই সর্বোচ্চ যতটুকু পর্যন্ত পৌঁছায় এটা বলা হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। আর যে কোনো একটা পয়েন্ট দেখে এই যে এখানে পয়েন্টটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা 1 সাইকেল অথবা পূর্ণচক্র। এটি হচ্ছে অল্টারনেটিং কারেন্টের গ্রাফ। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে আমরা এখন কি পাইলাম? I = I naught sin omega into t, অথবা এটারে তুমি চাইলে এই যে দেখো I = I naught sin omega into t, অথবা তুমি চাইলে এটারে E = E naught sin omega into t এভাবে বলতে পারো। এটা আবার কীভাবে E = E naught sin omega t হয়েছে, চলো এটা একটু খেয়াল করো। আমরা জানতাম যে ভোল্টেজে নর্মালি ভি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু তোমরা জানো কি না ভোল্টেজে চাইলে ইও বলা যায়, যেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। ই এবং ভি এর মধ্যে যদি একটু পার্থক্য আছে, কিন্তু যখন অভ্যন্তরীণ রোধ থাকবে না তখন দুইটার সেম বলে আমরা চালাই দিতে পারবো। তাহলে ই আর ভি আসলে একই জিনিস। এই অবস্থায় আমরা জানতাম যে ভি এর সাথে আই হচ্ছে সমানুপাতিক। তাহলে ভি আসতেছে I × R, এরকম একটা ইকুয়েশন আছে না? যদিও এটারে আই সমানুপাতিক ভি লেখা উচিত, ভোল্টেজ বাড়লে আসলে কারেন্ট বাড়ে। যাই হোক, আমরা এরকম একটা সূত্র পাই, ভি I × R। তাহলে আমরা যদি রোধ কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে এই ইকুয়েশনটা আমাদের কী শেখায়? যে যখন কারেন্টের মান সর্বোচ্চ তখন তো ভোল্টেজও সর্বোচ্চ, বা ভোল্টেজটা সর্বোচ্চ বিদায়ী তো কারেন্টের মানটা সর্বোচ্চ হয়েছে, তাই না? তাহলে আই এর সাথে ভিটা সমানুপাতিক বলতে বোঝায়, তাহলে আইটা যখন ম্যাক্স তাহলে ভিটাও তো তখন ম্যাক্স। তাহলে আমরা চাইলে এটারে ভি না বলে তো ই নটও বলতে পারি। তাহলে যখন আই নট দিয়ে যদি বোঝায় কারেন্টের মান সর্বোচ্চ, তখন ভোল্টেজও সর্বোচ্চ। তাহলে কারেন্টের মান যদি হয় আই, তাহলে এটারে শুধু লিখবো ই। তাহলে I = হয় I naught sin omega t, তাহলে E = E naught sin omega t আসবে। অথবা তুমি যদি চাও এক কাজ করো, এটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, চলো আমরা এটারে ই দিয়ে লিখি। তাহলে E = I × R, যেটা V = I বলতাম। তাহলে ই এর জায়গায় যদি নোট দেই, তাহলে আই এর জায়গায় নোট দিতে হবে, কিন্তু রেসিস্ট্যান্স তো আর চেঞ্জ হচ্ছে না। এক একটা সার্কিট নিয়ে যখন আমি কাজ করবো, ধরো না এই সার্কিটের কথা যদি আমি বলি, এখানে যখন ভোল্টেজ যখন আপ ডাউন করতেছে, যেহেতু এসি সোর্স, তাহলে ভোল্টেজ যখন বেশি কারেন্টের মানও তখন বেশি, এই জন্যই তো এটা অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে, তাই না? কিন্তু এখানে যে ওয়্যারটা নিয়ে আমরা কাজ করতেছি, তার রেসিস্ট্যান্স যা হওয়ার তো হয়েই গেছে, এটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার। হ্যাঁ, কত তোমার জানার দরকার নাই, 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 100 ওহম, কিছু একটা যা হওয়ার তো হয়ে গেছে। তাহলে তার রেসিস্ট্যান্স চেঞ্জ হবে না। তাহলে কি চেঞ্জ হচ্ছে? ভোল্টেজ। তার জন্য কি চেঞ্জ হচ্ছে? কারেন্ট। তাহলে E = E naught sin omega t। তাহলে তুমি যদি উপরেরটা বুঝে যাও যে আচ্ছা আমরা এরকম একটা ইকুয়েশন জানতাম, এই জায়গাটা দেখো, আমরা এরকম একটা ইকুয়েশন জানি, এসি কারেন্টের হচ্ছে I = I naught sin omega into t। তাহলে একটু রিপ্লেস করো, বলো আই এর জায়গায় কি লেখা যায়? আই এর জায়গায় লেখা যায়, এখান থেকে দেখো তো, আমরা যদি এখান থেকে শুধু আইটা লিখতে যাই, তাহলে লিখবো E/R। তাহলে যদি I naught লিখি, তাহলে কি লিখবো? E naught by R। আর এর জায়গায় তুমি নট ইউজ করতে পারবো না, কারণ আর তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে আই এর জায়গায় লিখবো E/R, আই নটের জায়গায় লিখবো E naught/R, দেন সাইন ওমেগা ইন্টু টি। সবাই আর দ্বারা গুণ করে দাও, দেখবা একটা ইকুয়েশন পেয়ে গেছি, E = E naught sin omega into t। তার মানে আমি বোঝাতে চাচ্ছি কারেন্টের জন্য যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা, ভোল্টেজের জন্য সেম স্ট্যান্ডার্ড ইকুয়েশন, জাস্ট আই এর জায়গায় ই চলে আসবে। I = I naught sin omega into t, E = E naught sin omega into t। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। চলো পরবর্তী প্রশ্নটাতে যাই। এখানে বলা আছে বিস্তার জিনিসটা কি, একটু আগে শিখে আসছি না? এটা তো সর্বোচ্চ মান নির্দেশ করে। যে কোনো অভিমুখে তড়িৎচালক শক্তি বা প্রবাহের সর্বোচ্চ মানকে বিস্তার বলে, বিস্তার বা শীর্ষমান বলে। দুইটা কথাই মনে রেখো, এটারে বিস্তার বলা যেতে পারে, শীর্ষমানও বলা যেতে পারে। বিস্তার বা শীর্ষমান বলা হয়। তড়িৎচালক শক্তির গড় বর্গবেগের বর্গমূল মান কি? আচ্ছা, গড় বর্গবেগের বর্গমানকে আমি এখন শর্টকাটে বোঝাতে চাচ্ছি না, এটা একটু বড় করে বোঝাবো। তার আগে চলো তড়িৎ প্রবাহের গড় মান জিনিসটা একটু শিখে আসি, যে একটা তড়িৎ প্রবাহের গড় মান বলতে আমরা আসলে কি বুঝি। আচ্ছা, এইসব জিনিস যে এসি কারেন্টের জন্য, এটা তোমাদের আগে থেকে বোঝা দরকার। যেমন এটা আসলে কোন কারেন্টের কি প্রবাহের কথা বলছে, কোন প্রবাহের গড় মান বের করতে বলছে, এসি কারেন্ট নাকি ডিসি কারেন্ট? কমন সেন্স, ডিসি কারেন্টের মান কি চেঞ্জ হয়? তাহলে কেন গড় নিব আমরা? ডিসি কারেন্টের তো মান চেঞ্জ হচ্ছে না, না মান চেঞ্জ হচ্ছে, না দিক চেঞ্জ হচ্ছে, তাহলে তার কোনো গড় নাই। তাহলে গড় কথাটা কার জন্য প্রযোজ্য? এসি কারেন্টের জন্য। কারণ এসি কারেন্ট 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্স হয়, আবার 0 হয়, আবার নিচের দিকে ম্যাক্স হয়, আবার 0 হয়। তাহলে এই যে প্রতি মুহূর্তে এসি কারেন্ট তার মান চেঞ্জ করতেছে, তাহলে অবশ্যই তার একটা গড় নেওয়া যেতে পারে। আমি এখন তোমাদেরকে শেখাতে যাচ্ছি কীভাবে তড়িৎ প্রবাহের গড় মান বের করতে হয়। তাহলে চলো, গড় বলতে কী বোঝায় আমরা চিত্রটা ভালো করে বুঝি একটু। এখানে যদি ভালো করে খেয়াল করো, এই চিত্রটা খুবই সুন্দর। এটা বোঝানোর সময় আমি বলি, এর উপর দিকে তাকায় না, জাস্ট এই জায়গাটা একটু দেখো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এই জায়গাটা দেখো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কারেন্টের মান 0 থেকে
জিরো থেকে বাড়তে 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 কী হয়, বাড়তে বাড়তে ম্যাক্স হয়, বাড়তে বাড়তে ম্যাক্স হয়। এই যে এখানে এসে ম্যাক্স হয়েছে, তাই না? আবার জিরো হইল। এখন আমরা যদি একটা পূর্ণচক্র কনসিডার করি, পূর্ণচক্র মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, তাহলে আমরা যদি একটা পূর্ণচক্র কনসিডার করি, সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, যে এখান থেকে শুরু করো, ধরে নাও এখান পর্যন্ত আমরা নিলাম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে গড় বের করা, আমরা তড়িৎ প্রবাহের গড় মান বের করতে চাচ্ছি। আচ্ছা, আমরা যদি একটা মান দিয়ে চিন্তা করি, ধরে নাও এটা 1 এম্পিয়ার, এটা 2, 3, 4, 5, 6, 7, ম্যাক্স 7 এম্পিয়ার। আবার নিচের দিকে আবার নিচের দিকে নামতেছে, মানে কমে যাচ্ছে। তার জন্য এখানে আবার 6, এখানে আবার 5, 4, 3, 2, 1। তাহলে কী হয়েছিল, 1 থেকে বাড়তে বাড়তে 7 পর্যন্ত গেছে, আবার 7 থেকে কমতে 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 1 পর্যন্ত এসে এখানে এসে আবার 0 হয়ে গেছে কারেন্টের মান। তাহলে কারেন্টের মান 0 থেকে বাড়তে বাড়তে 7, আবার 7 থেকে কমতে কমতে 0 হয়েছে। তাহলে কেমন জানি আমরা অনেকগুলো নাম্বার পাইছি না? আমরা 0 রে নিব, দেন 1 রে নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, 5 নিব, 7 নিব, আবার 6 নিব, 5, 4, 3, 2, 1 সবগুলো যোগ করলাম। চলো আবার পূর্ণচক্র নিতে চাচ্ছি, তো আবার এখানে নিয়ে চলো 1, 2, 3, 4, 5, 6, 7। আবার দেখো তো 6, 5, 4, 3, 2, 1, 0। আচ্ছা, নিচের দিকে যেহেতু যাচ্ছে, তাহলে তুমি কিন্তু এখন 1 বলতে পারো না বা 1 বলতে পারো না, এটা হচ্ছে -1, -1। তাহলে এই যে -1, -2, -3, কারণ তুমি উপরের দিকে ওটারে প্লাস বলে ফেলছো, তাহলে নিচের দিকে নামাটারে মাইনাস বলতে হবে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো। চলো আমরা যদি এইভাবে একটু হিসাব করি, এই যে +1 এখানে -1 যোগ করে 0, আবার +2 -2 এই দুটো যোগ করে 0, আবার 3 +3 -3 +4 -4 +5 -5, কেমন জানি সবগুলো যোগ করে করে 0 হয়ে যাচ্ছে না? তাহলে এই পজিটিভ পুরো লুপটার সাথে এই নেগেটিভ পুরো লুপটার যখন যোগ করবো তখন তো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি, একটা এসি কারেন্টের যদি পূর্ণ চক্র নিয়ে যোগ করতে যাই, যোগফল 0, গড় করলে 0। কারণ এখানে যতটুকু পজিটিভ আছে এখানে ঠিক ততটুকুই নেগেটিভ আছে। তাহলে দেখো তো, আমরা যদি তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান না, এটা পরে বোঝো, বর্গমূল বর্গমূল পরে, আমরা যদি তড়িৎ প্রবাহের গড় মান বের করতে যাই, জাস্ট গড় মান বের করতে যাই, তাহলে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। গড় মান করলে তো 0 হয়ে যাচ্ছে। এবং যদি তুমি ম্যাথমেটিক্যালি একটু ভালো করে বুঝে থাকো, এই পুরো অংশটা জুড়ে যতটুকু পজিটিভ ছিল, এই পুরো অংশটা জুড়ে ঠিক ততটুকুই নেগেটিভ। তাহলে যতটুকু পজিটিভ ঠিক ততটুকু নেগেটিভের যখন আমরা সামেশন নিতে যাবো, আনসার 0। এবং এই 0 আসার পরও কি বোঝাচ্ছে, যে কারেন্ট ছিল না কখনো। আচ্ছা দেখো তো, কেমন জানি অসুবিধা হয়ে যাচ্ছে না? 0 থেকে ম্যাক্স হলো 0 হলো, আবার নেগেটিভ দিকে ম্যাক্স হলো 0 হলো। তাহলে তোমার যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা গড়ে কি এখানে কোনো কারেন্ট ছিল না, তাহলে ম্যাথমেটিক্যালি যদি কেউ এটারে এক্সপ্লেন করতে যায়, তাহলে ও বলবে যে না, গড়ে এখানে কোনো কারেন্ট ছিল না, কারণ যতটুকু পজিটিভ ততটুকু নেগেটিভ যোগ করার পর 0 চলে আসছে, তাহলে তো আর হইল না। কিন্তু আসলেই কি ঘটনাটা এমন? আসলেই কি এখানে কারেন্ট ছিল না কোনো সময়? অবশ্যই ছিল। এখন দেখো ম্যাথ কি আমাদের এই যে জিনিসটা, এই যে স্ট্যাটিস্টিক জিনিসটা কত বিশ্রী জিনিস। এখানে স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা গড় বের করি, তাহলে 0 চলে আসতেছে। এখন তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? তখন তারা বলতেছে যে না, আমরা পূর্ণচক্র নিয়ে কাজ করব না, আমরা অর্ধচক্র নিয়ে কাজ করব। আমরা পূর্ণচক্র নিব না, আমরা অর্ধচক্রের গড় বের করবো, জাস্ট এই অংশটার গড় বের করব। তাহলে যখন তড়িৎ প্রবাহের গড় মান বের করা হয়, তখন আসলে পূর্ণচক্রের গড় বের করে না, এটা হচ্ছে অর্ধচক্রে তড়িৎ প্রবাহের গড় মান নির্ণয়। সবাই প্লিজ উপরে টপিকের নামটা এইভাবেই লিখবা, অর্ধচক্রে তড়িৎ প্রবাহের গড় মান নির্ণয়। আচ্ছা, এখানে তোমাদের যদি এখন কনফিউশন বাঁধে যে অর্ধচক্রে তড়িৎ প্রবাহের গড় মান নির্ণয় কেন অর্ধ করা হয়েছে এবং এতে আসলে কি আসতেছে, আমি একটা এক্সাম্পল বলি, দেখবা একদম ক্লিয়ার হয়ে গেছে। ধরে নাও আমাদের ক্লাসরুমে এখন 100 জন স্টুডেন্ট আছে এবং উদ্দেশ্য হচ্ছে এই 100 জন স্টুডেন্টসের বয়সের গড় বের করা। তাহলে আমরা কি করব, এখানে যে 100 জন স্টুডেন্ট আছে সবার বয়স এক জায়গায় যোগ করব। প্রথম জনের বয়স, দ্বিতীয় জনের বয়স, তৃতীয় জনের বয়স, চতুর্থ জনের বয়স, পঞ্চম জনের বয়স, সবার বয়স এক জায়গায় যোগ করে যা আসবে তারা 100 দ্বারা ডিভাইড করে দেবো, তাহলেই তো বয়সের গড় চলে আসবে। তো ধরে নাও আমরা এইভাবে প্রত্যেকের বয়সে এক জায়গায় যোগ করে নিয়ে 100 দ্বারা ভাগ করার পর একটা গড় বয়স বের করে ফেলছি। এখন মনে হলো যে না, আমি সবার বয়সের গড় বের করতে যাচ্ছি না। ধরো এখানে 2টা রো ছিল, আমি 50 জনের বয়সের গড় বের করতে চাচ্ছি, 50 জনের আমি নিব না। আচ্ছা, এখন যদি আমি জাস্ট একটা সাইডের একটা রোয়ের মধ্যে যে 50 জন আছে তাদের বয়সের যদি গড় বের করতে যাই, তাহলে কি হবে দেখো,
এই 50 জনের বয়সের যোগ করলাম, করে 50 দ্বারা ভাগ করলাম, তাহলে তো একটা নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, এখন যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে বলো তো প্রথমে যখন আমরা 100 জনের বয়সের গড় নিছিলাম এই অবস্থায় যে নাম্বারটা পাওয়া গেল, এখন যে আমরা 50 জনের বয়সের গড় নিছি তাহলে কি সেম পাবো কিনা? উত্তর হচ্ছে যে না, সেম হয়তো নাও পাইতে পারি, তবে খুবই কাছাকাছি একটা মান আসবে। ওই 50 জনের বয়সের গড় যদি হয় ধরে নাও 18.3, তাহলে এমনও হতে পারে যে প্রথমে যখন 100 জনের বয়স নিয়েছিলাম তখন যদি হয় ধরে নাও 18.3, এখন হয়তো 50 জনের বয়সের গড় নেওয়াতে 18.3-এর চেয়ে একটু বেশি অথবা একটু কম হয়ে যেতে পারে। যদি কারোর একটু বয়স এদিক ওদিক হয় আবার সেমটাও চলে আসতে পারে, আবার সেম যদি না আসে খুব বেশি পার্থক্য হবে না, কারণ এখানে মোটামুটি সবাই একই বয়সের, একটু কম বেশি হওয়াতে এভারেজটা একটু আপ ডাউন হতে পারে কিন্তু খুব বেশি পার্থক্য হবে না। ঠিক এই আইডিয়াটারে নিয়ে কাজ করা হচ্ছে যে যেহেতু আমরা একটা পূর্ণচক্র নিলে 0 চলে আসতেছে এবং এই 0 আসা উচিত না, কারণ কারেন্ট একদমই যে ছিল না এমন না, কারেন্ট কিন্তু ছিল, বরং কারেন্ট ছিল না এরকম জাস্ট কয়েকটা পয়েন্টে। যেমন কোন পয়েন্টে কারেন্ট ছিল না? একদম ইনিশিয়ালি কারেন্ট ছিল না, মাঝে একটা পয়েন্টে কারেন্ট ছিল না এবং শেষে কারেন্ট ছিল না। তার মানে একটা পূর্ণচক্রের মাত্র 3টা পয়েন্টে কারেন্ট ছিল না। এটা হচ্ছে একদম প্রথমে, একদম মাঝে এবং একদম শেষে। এই 3টা পয়েন্টে কারেন্টের মান ছিল না, অন্য সব জায়গায় কারেন্ট ছিল এবং বেশ বৃদ্ধি পাইতে পাইতে ম্যাক্স হয়েছে, আবার কমতে কমতে 0 হয়েছে, আবার নিচের দিকে বাড়তে বাড়তে ম্যাক্স হয়েছে, আবার 0 হয়েছে। তাহলে তুমি অন এভারেজ 0 এটা বলা সাজে না, এটা আসলে আমাদের সেন্স মেক করে না। একটু খেয়াল করে দেখো, তুমি কিভাবে বলবা যে কারেন্ট ছিল না? তাহলে ম্যাথমেটিক্যালি বলে তো তুমি আবার বলতে বাধ্য যে হ্যাঁ ম্যাথমেটিক্যালি তো 0 আসতেছে। তখন আমাদের এই ফিজিসিস্টরা এটারে যেটা বলে যে আসলে আমরা যখন কারেন্টের এসি কারেন্টের গড় বের করবো তখন আমরা আসলে পূর্ণচক্র নিব না, পূর্ণচক্র নিলে একটা অসুবিধা হয়ে যায়। তাহলে চলো আমরা অর্ধচক্র নিয়ে কাজ করি, এবং অর্ধচক্র নিলে তখন আর তোমার জিরো আসার কোনো সুযোগ নেই, কারণ এখানে কারেন্টের মান 0 থেকে ম্যাক্স হতে 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্স হয়েছে, তারপরে আবার 0 হয়েছে, তাহলে এখানে অন এভারেজ একটা মান আসবে। তাহলে আমরা যখন তড়িৎ প্রবাহের গড় করব তখন আসলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা আসলে অর্ধচক্রের গড় করতেছি। তা সবাই প্লিজ এইভাবে টপিকটা লিখে রাখো, অর্ধচক্রে তড়িৎ প্রবাহের গড় মান নির্ণয়। এখন গড় কীভাবে করে তোমাদেরকে মনে আছে? গড় কীভাবে করতে হয়? চলো আমরা ইকুয়েশনটা একটু খুঁজে বের করি। গড় বের করতে হলে আমরা যেটা করব, এই যে গ্রাফ, এটার এক্স এক্সিস বরাবর কি আছে? এই গ্রাফের এক্স এক্সিস বরাবর আছে টাইম আর ওয়াই এক্সিস বরাবর আছে আই। তাহলে চলো আমরা প্রথমে খুব ক্ষুদ্র একটা এরিয়া নিই, খুব ক্ষুদ্র একটা জায়গা নিই। এই যে এই জায়গাটা নিলাম, এখানে কোনটার মান কি একটু দেখো, এটার এক্স এক্সিস বরাবর হচ্ছে টাইম। তাহলে যেহেতু এক্স এক্সিস বরাবর খুবই কম একটা জায়গা নিচ্ছি তাই এটার নাম দিলাম আমরা ডিটি। নর্মালি টাইমটা বলা হয় টি, আর যেহেতু ক্ষুদ্র একটা অংশ নিচ্ছি তাই এটা হচ্ছে ডিটি। আর উপরের দিকের জায়গাটা তো অবশ্যই আই, তাহলে আমরা একটা ক্ষুদ্র একটা অংশ নিলাম আই ইন্টু ডিটি। মানে ওই যে তোমাদের কি মনে আছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নিলেই তো এখানে একটা আয়তক্ষেত্রের মতো তার ক্ষেত্রফল পেয়ে যাবো। যারা কথাটা বুঝছো না তারা আবার একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ। আমরা ধরো এখানে খুবই ক্ষুদ্র একটা এরিয়া নিলাম, খুবই ক্ষুদ্র একটা এরিয়া নিলাম, এই জায়গাটা নিলাম, এবং এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বললাম এই যে ক্ষুদ্র একটা আয়তক্ষেত্রের মতো দেখতে পাচ্ছ, এটার এক্স এক্সিস বরাবর খুবই ক্ষুদ্র একটা অংশ নিলাম, এটার নাম দিলাম আমরা ডিটি। পুরোটা নিলে তো আমি টি বলতাম, এখন টি এর একটা ক্ষুদ্র অংশ নিচ্ছে তাহলে ডিটি, আর উপর দিকেটা হচ্ছে আই, তাহলে আমরা আই ইন্টু ডিটি এই ক্ষুদ্র অংশটা পেয়ে গেছি। কিন্তু আমরা আসলে এতটুকু নিয়ে থামবো না, আমরা এরপরের জায়গাটা নিব, হ্যাঁ এরপরের জায়গাটা নিব, এরপরের জায়গাটা নিব, এরপরের জায়গাটা নিব, নিতে 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 আমরা এই পুরো লুপটা নিয়ে নিব। আচ্ছা, এই যে একটু একটু করে নিতে 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 আমরা পুরো লুপটা নিয়ে নিব, এই যে আমরা একটু একটু করে পুরো লুপটাই নিয়ে নিব। এটার তাহলে কী করা যেতে পারে? তোমাদের কি মনে আছে যে ক্ষুদ্র থেকে সম্পূর্ণটা পাইতে হলে আসলে আমাদেরকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়? তাহলে আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে নিচ্ছি। ইন্টিগ্রেশন আমাদের কী বের করে দেয়? ও কিন্তু সমষ্টি বা সামেশনটা বের করে দিচ্ছে। তাহলে আই ইন্টু ডিটি হচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। এটা দেখে যখন আমাদের সম্পূর্ণটা দরকার পড়বে তাই আমরা ইন্টিগ্রেশন করে পুরোটার ক্ষেত্রফল বের করে ফেলতেছি। এখন আমাদের সমষ্টি করা শেষ, কিন্তু আমাদের তো গড় দরকার। আচ্ছা, গড় যদি বের করতে হয় তাহলে ডিভাইড করতে হবে। কী দ্বারা ডিভাইড করতে হবে? আচ্ছা, তোমাদেরকে যখন একটু আগে বলছিলাম যে আচ্ছা আমরা যদি 100 জন মানুষের গড় বের করতে যাই তাহলে ফার্স্টে আমরা 100 জন মানুষের বয়সের সমষ্টি করব, তারপরে 100 দ্বারা ডিভাইড করে দেবো, যেহেতু 100 জন এখানে। তাহলে আমরা যেহেতু এখানে সময়ের সাপেক্ষে হিসাবটা করতেছি তাহলে একটু খেয়াল করে দেখো, ফার্স্টে আমরা আই ইন্টু ডিটি নিলাম, তাহলে এই অংশটা আসতেছে। এখন এটা যে অর্ধেকই আসতেছে বুঝবো কীভাবে? চলো আমরা লিমিটটা বসাই। লিমিটটা কত থেকে কত? আচ্ছা, আমরা শুরু করছিলাম কোথা থেকে? আমরা শুরু করছিলাম 0 থেকে। তাহলে 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে আমরা কই পর্যন্ত গেলাম? এই পর্যন্ত। এটা কি বলা যেতে পারে? টি ডিভাইডেড বাই 2। এটা টি ডিভাইডেড বাই 2 হলো কীভাবে? কারণ এটা অর্ধচক্র। আমি যদি এই 0 থেকে শুরু করে করে একদম এই পয়েন্ট পর্যন্ত চলে আসতাম তাহলে আমাদেরকে বলা লাগতো যে 0 থেকে টি। 0 থেকে টি লিখলে তুমি কি বুঝতা? যে এখান থেকে শুরু করে এই পুরোটা নিচ্ছি আমরা,
কিন্তু আমি তো এতটুকু নিচ্ছি না, আমি তার অর্ধেক নিচ্ছি, তাহলে ডিভাইডেড বাই 2। তাহলে এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটা নিলাম, তাহলে এই 0 থেকে t/2 পর্যন্ত মানে অর্ধ পর্যায় পর্যন্ত আমরা সামেশনটা চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন আমাদেরকে সামেশন বের করে দেয় এবং লিমিটেশন আমাদেরকে বলে দিবে 0 থেকে t/2 পর্যন্ত সামেশনটা বের করে দাও। এখন যদি আমরা গড় বের করতে যাই, গড় মানে কি, তাহলে সময় দ্বারা ভাগ করে দাও। কত সময় দ্বারা ভাগ করবো? t/2। কেন? কারণ আমরা t/2 পর্যন্ত যোগ করতেছিলাম। তাহলে 0 থেকে t/2 পর্যন্ত আগে পুরোটার সামেশন নিছি, নেওয়ার পর এই t/2 দ্বারা ডিভাইড করে দিলাম, তাহলে তো আমাদের গড় চলে আসতেছে। এই পুরো অংশটাকে বলা হয় আই বার বা তড়িৎ প্রবাহের গড় মান। এই বার চিহ্নটা দ্বারা বোঝানো হয় গড়। তাহলে দেখো i × dt ক্ষুদ্র অংশ, ইন্টিগ্রেশন 0 থেকে t/2 পর্যন্ত, এই পুরো অংশটার সমষ্টি। তার মানে এই 1/t/2 এই অংশটা দেওয়ার আগ পর্যন্ত এটার বলা হয় অর্ধ পর্যায়কাল পর্যন্ত তড়িৎ প্রবাহের সমষ্টি। অর্ধ পর্যায়কাল পর্যন্ত তড়িৎ প্রবাহের সমষ্টি। তারপরে যখন আমরা এই যত সময় যাবত সমষ্টি বের করছি, এই টাইম দ্বারা ডিভাইড করে দিছি, এখন আর সমষ্টি নাই, এখন তাহলে গড় চলে আসতেছে। এখন এই কোয়েশ্চনটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে দেখো টুটা উপরে উঠে যাবে 2, আর আই এর রাশিমালাটা লিখে দিই। চলো, তোমাদের কি মনে আছে আই সমান কি লেখা যায়? আই যেগুলো লেখা যায় I0 দেন সাইন ওমেগা ইন্টু টি, এখানে আছে আবার ডিটি। আচ্ছা, তার লিমিটেশন কত থেকে কত পর্যন্ত? লিমিটেশন হচ্ছে 0 থেকে t/2 পর্যন্ত। আচ্ছা, I0টা বের করে দিই, কারণ I0 কিন্তু একটা ধ্রুব সংখ্যা। তাহলে 2 × I0 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, আর রয়ে গেছে এখানে সাইন ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি, আর লিমিটেশন হচ্ছে 0 থেকে t/2। আচ্ছা, এখন চলো ইন্টিগ্রেশনটা করে ফেলি। আমরা যদি ইন্টিগ্রেশনটা করি, তাহলে 2 এবং I0 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, যেটা এটা তো আর বাইরেই থাকবে, আর রয়ে গেল সাইন ওমেগা টি। আচ্ছা, তোমাদের কি মনে আছে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে কিন্তু হচ্ছে মাইনাস কজ এক্স। তাহলে লিখলাম মাইনাস কজ ওমেগা ইন্টু টি। তারপরে লিখতে হবে যে যেহেতু আমরা যার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, যেহেতু ডিটি আছে, তার মানে টাইমের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করতেছি। তাহলে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে যেহেতু ও এক্স্যাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। আবার শোনো, যারা বুঝছো না কথাটা, আমরা জানতাম সাইন এই পুরোটারে ফলস এক্স ধরতেছি আমরা, তাহলে সাইন এক্স সমান মাইনাস কোজ এক্স, কিন্তু যাকে এক্স বলতেছে ও তো এক্স্যাক্টলি এক্স না, এটা ফলস এক্স। ইট মিনস তারে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা যদি আলাদা ওমেগা টি রে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে ওমেগা বাইরে চলে আসবে, যেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর টি রে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, তার মানে আলটিমেটলি আসতেছে 1। আমাদেরকে বলা হয় যে যারের আমরা ফলস এক্স ধরবো, ও যদি এক্স্যাক্টলি এক্স না হয়, অন্য কিছু হয়, তারে আবার ডিফারেন্সিয়েট করে যা আসে এটা দ্বারা ভাগ করে দিতে হবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ করে দিতে হয়, তাহলে এই যে ওমেগা দ্বারা ভাগ। এখন চলো লিমিটেশন বসাতে হবে 0 থেকে t/2। আচ্ছা, আমরা একই সাথে অনেকগুলো কাজ করব। ফার্স্টে দেখো 2 I0 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, এখানে যে মাইনাস আছে তার একদম সামনে দিয়ে দিলাম। এই যে ওমেগা আছে এটার একবারে ভেঙে লিখে দিলাম 2π ডিভাইডেড বাই টি, মানে ওমেগারে এই থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি, নিয়ে আসে একবারে ভেঙে লিখে বলছি 2π ডিভাইডেড বাই টি। এখানে একটা টি আছে 2 I0, আর ব্র্যাকেটের মধ্যে রয়ে গেছে ওমেগা কজ ওমেগা টি। আচ্ছা, আমরা লিমিট বসাই ফেলবো একবারে। কজ দেখলাম, ওমেগার ভেঙে কী লেখা যায়? 2π ডিভাইডেড বাই টি, আর এই যে টি দেখতে পাচ্ছ, টি এর লিমিট t/2, আপার লিমিট বসাইলাম মাইনাস কজ 0। এই যে চলকের পরিবর্তে আপার লিমিট মাইনাস চলকের পরিবর্তে ল লিমিট হচ্ছে 0। আর ওমেগাটারে ভেঙে লিখলাম 2π বাই টি, আর টি এর ভেঙে টি ডিভাইডেড বাই 2। ক্যাপিটাল টি ক্যান্সেল, 2 ক্যান্সেল। তাহলে এখানে কি থাকতেছে দেখো, টি আর টি ক্যান্সেল, 2 আর 2 ক্যান্সেল, তাহলে থাকতেছে মাইনাস, প্রথম একটা মাইনাস I0 ডিভাইডেড বাই পাই, ব্র্যাকেটের মধ্যে কী থাকতেছে দেখো, cos পাই মাইনাস cos 0, মাইনাস I0 বাই পাই, cos পাই মানে হচ্ছে -1, আর cos 0 মানে আবার -1, cos পাই মানে -1 মাইনাস মাইনাস হয়ে যাবে -2, এই মাইনাসটা ক্যান্সেল, তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে 2টা I0 ডিভাইডেড বাই পাই। কী আসলো? 2টা I0 ডিভাইডেড বাই পাই। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের গড় মান 2টা I0 ডিভাইডেড বাই পাই। তাহলে আমাদেরকে এখন যদি অর্ধচক্রে তড়িৎ প্রবাহের গড় মান কত, মানে আই বার কত জানতে চাওয়া হয়, আই বারটা আসবে 2টা I0 ডিভাইডেড বাই পাই। এটার একটু গুছাইয়া 2 ডিভাইডেড বাই পাই ইন্টু I0 এভাবে বলা যেতে পারে। তাহলে আই বার ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই পাই ইন্টু হচ্ছে I0। তুমি যদি এটা ক্যালকুলেটার চাপো, তাহলে আনসার আসবে 0.6366 মেবি। ওয়েট আ মিনিট, একটু দেখে ফেলি। 2 ডিভাইডেড বাই 3.1416, আনসার আসবে ইয়েস 0.3666 I0। তার মানে এই ইকুয়েশনটা থেকে বোঝা যায় যে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান যত হবে, তুমি যদি তারে 0.6366 দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি কারেন্টের গড় মানটা পেয়ে যাবা। আবার বলি, সর্বোচ্চ মানটা যত হবে তারে যদি তুমি 0.633 দ্বারা গুণ করে দাও, তাহলে আই বার বা গড় মানটা পেয়ে যাবা। তাহলে এই যে আই বার, এটা বের করার ইকুয়েশন হচ্ছে I0 ইন্টু
366। এটা কোথা থেকে আসলো? তোমরা তো ক্যালকুলেশনটুকু দেখছো, সবাই অবশ্যই নোট করার সময় আমি যা লিখতেছি, যেভাবে লিখতেছি, প্রয়োজনে ভিডিও পজ করে করে যা বলতেছি, যেভাবে বলতেছি, সবাই প্লিজ পুরো অংশটা উঠাও। পুরো অংশটা উঠানো খুব জরুরি। যদিও পরীক্ষায় প্রমাণ আসে না, কিন্তু এটা একটা কি হয়ে দাঁড়াইছে সবার, যে আসে না তো তাহলে দেখার কি দরকার, পড়ার কি দরকার। প্লিজ এমন করো না। কিছু জিনিস আছে, দরকার আছে, তোমার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন। আমিও তো চাইলে পারতাম, আমি কেন এত কিছু বলতেছি, আমি তো চাইলে ধুম করে ইকুয়েশনটা লিখে দিতাম। তোমাদের কি মনে হয় আমার এটা মুখস্থ না? অবশ্যই আমি চাইলে ধুম করে এটা লিখে দিতে পারতাম, কিন্তু অবশ্যই এমন করলে হবে না। কিছু জিনিস অবশ্যই একদম প্রমাণটা দেখা দরকার, জরুরি দরকার। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেছি I/0 0.6366 ইন্টু I নট, তড়িৎ প্রবাহের গড় মানের ইকুয়েশন পেয়ে গেছি। এবং এটার যদি আমরা পার্সেন্টেজে নিই, তার আগে এই কথাটা বলে রাখি, এখানে আসলে দুইটা ইকুয়েশন আছে, মনে রাখবা। দুইটা ভেরিয়েবল আছে। I নট ইজ ইকুয়াল টু 0.6366 ইন্টু I নট। এটা দ্বারা বোঝায় I/বার দিলে I নট বের করতে পারবো, I নট দিলে I/বার বের করতে পারবো। যে কোনো একটা বের করতে পারবো আমরা, যে কোনো একটা দিয়ে যদি অপরটা বের করতে পারবো। I/বার দিলে I নট বের করতে পারবো, I নট দিলে I/বার বের করতে পারবো। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় যেটা আসে আমাদেরকে I নটের ভ্যালুটা দিয়ে দেয়, I/বার বের করতে পারবো। যেমন একটা ইকুয়েশন দেখো, ধরো না তোমাকে বললো কোনো একটা সময় তড়িৎ প্রবাহের ইকুয়েশন পাওয়া গেছে I ইজ ইকুয়াল টু 10 sin 500 ইন্টু টি। তোমাদের কি মনে আছে যে তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি? তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে I ইজ ইকুয়াল টু I নট দেন সাইন দেন ওমেকা ইন্টু টি। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই ওমেকা হিসেবে কাজ করতেছে 500, আর এই ট্যানটাই আমাদের I নট। তাহলে প্রথমে যেটা থাকে এটাই তো I নট। এখন এখানে যদি 8 থাকতো তাহলে 8টাই আমরা I নট ধরতাম, এখানে যদি 2 থাকতো তাহলে 2টাই আমরা I নট ধরতাম। তাহলে এখান থেকে আমরা I নট কত বুঝে গেছি। এখন যদি আমাদেরকে এইরকম একটা ইকুয়েশন দিয়ে বলে যে তড়িৎ প্রবাহের গড় মান কত বলো, তাহলে তোমার কাজ হচ্ছে 0.6366 ইন্টু I নট দ্বারা গুণ করে দাও, যা আসে এটি হচ্ছে তড়িৎ প্রবাহের গড় মান। আই হোপ এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এটা যদি আমরা পার্সেন্টেজে নিই, তাহলে দেখো তো 100 দ্বারা গুণ হলে 63.66% আসে না? সবাই প্লিজ এই নাম্বারটা একটু মুখস্থ রাখবা। তাহলে সর্বোচ্চ মান যত তার প্রায় 63.66, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের গড় মান। তাহলে এই যে এসি কারেন্টটা 0 থেকে ম্যাক্স হয়, আবার 0 হয়, আবার নিচের দিকে ম্যাক্স হয়, মানে ফেজ চেঞ্জ করে, এই যে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাহলে তার গড়ে কত? গড়ে তার মান হবে, তার যে সর্বোচ্চ মান তার 63.66% বা 0.6366 গুণ। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে গড় মান নিয়ে কোনো প্রশ্ন আসলে আমরা সলভ করতে পারবো। আমরা এর পরের অংশটাতে যাচ্ছি। এখন আমরা শেষ বের করতে যাচ্ছি তড়িৎ প্রবাহের গড় বর্গবেগের বর্গমূল মানটা কি। এটা আরও ইন্টারেস্টিং, সবাই এটার কাহিনীটাকে একটু শোনো, এরপরে আবার বলে দিচ্ছি যে এটা আসলে কি। তোমরা অলরেডি সবাই জানো যে তড়িৎ প্রবাহের মান 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্স হয়, আবার 0 হয়, আবার ফেজ চেঞ্জ করে, মানে নেগেটিভ হয়ে যায়, আবার চেঞ্জ হয়। এই যে তার অনেকগুলা মান, তোমাদেরকে একটু আগে আমি বোঝানোর জন্য বলতেছিলাম যে ধরো 0 থেকে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4, 5, 6 এরকম ম্যাক্স হইতেছে না? তাহলে এই যে তার অনেকগুলো মান, আমি যদি বেশ কয়েকটা মান নিয়ে দেখাই, ধরো তড়িৎ প্রবাহের মান কোনো একটা সময় 1 এম্পিয়ার, দেন 2 এম্পিয়ার, দেন 3 এম্পিয়ার, দেন 4 এম্পিয়ার, দেন 5 এম্পিয়ার, ম্যাক্স ধরো 6 এম্পিয়ার, আবার ধরো 6 থেকে কমে 5, 4, 3, 2, 1 এরকম হচ্ছে। আচ্ছা, আপাতত আমি যদি জাস্ট এই কয়টা রিডিং দিয়ে তোমাদেরকে বলি যে আচ্ছা কারেন্টের মান এই কয়টা রিডিং আমরা মেজার করছি, তাহলে বলো তো তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান কত আসবে? এখন যদি আমাদেরকে তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বের করতে বলে, ওয়ার্ডটা একটু শুনো, এটারে অন্যভাবে বলা যেতে পারে বর্গমূল গড় বর্গমান। আচ্ছা, কিসের বর্গমূল গড় বর্গমান? আচ্ছা, এই কথাটাকে লিখে ফেলি, তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান। এটা দ্বারা আসলে আমরা কি বুঝবো? এই তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বলতে বোঝায় তড়িৎ প্রবাহের মানের বর্গের গড়ের বর্গমূল। এই যে পিছন থেকে আসলে পাওয়া যায়, তোমার প্রথম কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের যে মান পাওয়া যাবে তারে বর্গ করবা, তারে গড় করবা, তারে বর্গমূল করবা, যা আসে এটা হচ্ছে বর্গমূল গড় বর্গমান। কী করবো বলছি? তড়িৎ প্রবাহের যে মান পাবো তারে বর্গ করবো, তারে গড় করবো, দেন বর্গমূল করে দেবো। তাহলে তড়িৎ প্রবাহের মানের বর্গের গড়ের বর্গমূল, যেমন 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 এই যে এই অংশটা দেখো একটু, এখানে অনেকগুলো রিডিং আছে তাই না? এটা তড়িৎ প্রবাহের মান প্রথমে ছিল 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার। তাহলে কাজ করে চলো, ফার্স্টে সবগুলোর বর্গ করি, তাহলে আমাদের মানের বর্গ করা শেষ। এখন গড় করতে হবে। গড় কীভাবে করি? সবগুলারে যোগ করি। আচ্ছা, যেটা আমরা ইন্টিগ্রেশন করে করি, এখানে তো আর যোগ করতেছি, এই যোগ করাটাই আমাদের ফিজিক্সে বা ম্যাথসে ক্যালকুলাসে ইন্টিগ্রেশন দিয়ে করা হয়। আচ্ছা, তাহলে আমরা সমষ্টি পর্যন্ত শেষ। তাহলে এখনও পর্যন্ত গড় করা হয়েছে না। আচ্ছা, এখানে কয়টা রিডিং আছে দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, তাহলে টোটাল 6টা রিডিং আছে। তাহলে 6 দ্বারা ডিভাইড করো, তাহলে গড় পর্যন্ত করা হয়ে গেছে। আমরা মানের বর্গ করে গড় পেয়ে ফেলছি। তারপরে কী করতে হবে? বর্গমূল, মানে রুট ওভার দিয়ে দাও। এই যে জিনিসটা, তড়িৎ প্রবাহের অনেকগুলো মানের বর্গের গড়ের যে বর্গমূল, তারই বলা হয় বর্গমূল গড় বর্গমান। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। তড়িৎ প্রবাহের যে অনেকগুলো মান থাকবে তাদের প্রত্যেকের বর্গ করব, তাদের গড় করব, তাদের বর্গমূল করব, এই পুরো অংশটারে বলা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ।
আশা করি আমরা তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গবেগটা বুঝে গেছি। চলো আমরা এর পরের অংশটাতে যাই। এটা তো না হয় আমি বোঝানোর জন্য বললাম, এখন তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এটা বের করবো কীভাবে? আচ্ছা, গ্রাফটা একটু দেখো সবাই। এই অংশটা পজিটিভ, তাই না? এই অংশটা নেগেটিভ। এই আইডিয়াটা এত সুন্দর, এই যে বর্গমূল গড় বর্গবেগ, তারা কি করতেছে? তোমরা একটু আগে যে প্রবলেমটা দেখতেছিলা, যে আমরা যদি তড়িৎ প্রবাহের গড় বের করতে যাই এবং আমরা যদি পূর্ণ চক্রের গড় বের করতে যাই, তখন আমরা একটা প্রবলেমে পড়ছিলাম যে দুটো যোগ করলে 0 চলে আসে। কারণ একটা লুপ যতটুকু পজিটিভ, অপর লুপটা ঠিক ততটুকু নেগেটিভ। এই একটা লুপ যতটুকু পজিটিভ, অপর লুপটা যেহেতু ঠিক ততটুকুই নেগেটিভ, তাহলে আমরা যদি এখন গড় বের করতে যাই তাহলে তো যোগফলই তো 0 চলে আসতেছে। এখন এই সমষ্টি যেহেতু 0 চলে আসতেছে, তাহলে তো গড় করলে 0 আসবেই। এই প্রবলেমটা এড়ানোর জন্য পদার্থবিদরা কী করছে? প্রথমে এটারে স্কোয়ার করে নিছে, মানে যেটা পজিটিভ তারও স্কোয়ার করে নিছে, যেটা নেগেটিভ তারও স্কোয়ার করে নিছে। এখন দেখো তো, একটা নেগেটিভ অংশরে যখন আমরা স্কোয়ার করে দিব, তখন এটাকে নেগেটিভ থাকার কোনো সুযোগ আছে? এটা তো পজিটিভ হয়ে গেছে। তাহলে ও পজিটিভ লুপটারও স্কোয়ার করছে, নেগেটিভ যে লুপটা এটারও স্কোয়ার করছে, তাহলে তো বর্গ করা হয়ে গেছে। তাহলে আমরা মানরে বর্গ করলাম। তারপরে আমরা এই দুইটার, এই যে এটাও যে পজিটিভ হয়ে গেল, এটাও যে পজিটিভ হয়ে গেল, এখন যদি এই দুইটার সমষ্টি বের করি, তারপর যদি গড় করে নেই, তারপর যদি আবার বর্গমূল করে নেই, তাহলে তো বর্গমূল গড় বর্গবেগ চলে আসতেছে। এখন যেহেতু নেগেটিভটারও বর্গ করা হয়েছে, পজিটিভটারও বর্গ করা হয়েছে, তাহলে সমষ্টিটা তো এখন 0 হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দুইটা পজিটিভ নাম্বার যোগ করে কখনো 0 হয় না। ঠিক এই জন্যই এটারে বর্গ করতে হচ্ছে। আইডিয়াটা খুবই সুন্দর। এবং এই বর্গমূল গড় বর্গবেগের প্রয়োজনীয়তাটা শোনো, গড়ের চেয়ে বর্গমূল গড় বর্গবেগ এটা বেশি সুন্দর। হ্যাঁ, তোমাদের কি মনে আছে যে গড় করার সময় আমরা আসলে পূর্ণ চক্রটা নেই না, আমরা আসলে অর্ধচক্র নেই, কিন্তু বর্গমূল গড় বর্গবেগের সময় আমরা পূর্ণ চক্রটাই নিতে পারবো। গড় করার সময়, শুধু গড় করার সময় পূর্ণ চক্রটা নেওয়ার সময় যেমন একটা প্রবলেম হচ্ছিল, পুরোটা নিলে 0 চলে আসে, এখানে ওই 0 হওয়ার কোনো সুযোগ নাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা বাসাবাড়িতে যে কারেন্টটা মেজার করি এমিটার দিয়ে, বা ভোল্টেজটা মেজার করি ভোল্টমিটার দিয়ে, এটা আসলে আমাদেরকে আরএমএস বা রোড মিন স্কোয়ার বা বর্গমূল গড় বর্গবেগ বের করে দেয়, যেটারে কার্যকর মান বলা হয়। মানে ধরে নাও তুমি কোনো একটা জায়গায় একটা এমিটার দিয়ে কারেন্ট মেজার করছে এবং লেখা আসছে 5 এম্পিয়ার, এটা আসলে তড়িৎ প্রবাহের কোন মানটা নির্দেশ করে? তোমাদের মাথায় এইসব প্রশ্ন কখনো জাগবে না। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা বাসা বাড়িতে এসি কারেন্ট ইউজ করি, তাহলে যেহেতু এসি কারেন্ট ইউজ করি, তাহলে তো তার মান 0 থেকে ম্যাক্স হয়, আবার 0 হয়, আবার নিচের দিকে ম্যাক্স হয়, আবার 0 হয়। তাহলে এমিটার যে আমাদেরকে দেখাচ্ছে 5 এম্পিয়ার, এটা কোন 5 এম্পিয়ার? এটা কোন সময়কার মান? 5 এম্পিয়ার তো সবসময় থাকে না, এটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে কিভাবে আমাদেরকে এমিটার 5 এম্পিয়ার একটা সার্টেন টাইম পর্যন্ত দেখাচ্ছে? ভোল্টমিটারে যে 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 প্রোগ্রামিংটা করে রাখা হয়েছে, পরে বলা হয়েছে যে তুমি সর্বোচ্চ মান যাই পাও না কেন, তুমি আমাদেরকে বর্গমূল গড় বর্গবেগ কত এটা দেখাই দাও। এবং আমরা ঠিক এই বর্গমূল গড় বর্গবেগটাই এমিটারের মধ্যে দেখতে পাচ্ছি। এমিটার ঠিক আমাদেরকে এটাই শো করতেছে। তাহলে কোনো জায়গায় কারেন্টের মান এত এম্পিয়ার, বা এসি কারেন্টের ভোল্টেজ এত ভোল্ট, এটা আসলে আরএমএস মিন করতেছে, রুট মিন স্কোয়ার যেটা এটা মিন করতেছে, এটা সর্বোচ্চ মান না। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এটার কি ভালো করে শিখে আসলেই গুরুত্বপূর্ণ না? তাহলে চলো এখন তার ইকুয়েশনটা কীভাবে বের করতে এটা একটু শিখি। তাহলে আমরা এখন শিখতে যাচ্ছি যে কীভাবে বর্গমূল গড় বর্গবেগ বের করতে হয়। তাহলে বর্গমূল গড় বর্গবেগ যদি বের করতে হয়, ফার্স্টে কী করতে হয়? তড়িৎ প্রবাহ নিলাম, তারে বর্গ করে দিলাম। আই নিব না, কিন্তু এখন আমরা আই স্কোয়ার নিব। মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখন আমি একটা গ্রাফ নিব, এই যে তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান নির্ণয়, এই গ্রাফটা দিয়ে বোঝাই। আমরা এখন এক্স এক্সিস বরাবর আই নিব না, সরি, এক্স এক্সিস বরাবর টাইম নিব, আর ওয়াই এক্সিস বরাবর আই নিব না, ওয়াই এক্সিস বরাবর নিব এখন আমরা আই স্কোয়ার। তাহলে কি হবে? এটাও পজিটিভ হবে, পরের লুপটাও পজিটিভ হবে, এখানে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওয়াই এক্সিস বরাবর এখন আই স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা নিলাম আই স্কোয়ার, নিয়ে নিলাম একটা ক্ষুদ্র একটা সময়, এই যে এই অংশটার দিকে একটু দেখাও, ধরে নাও এটা হচ্ছে ডিটি, আর ওয়াই এক্সিস বরাবর যতটুকু এটা কিন্তু আই না, এটা হচ্ছে আই স্কোয়ার। তাহলে নিলাম আই স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে আই স্কোয়ার ইন্টু ডিটি নিলে এরকম একটা ব্লক পেয়ে গেলাম। এখন আমরা আসলে এতটুকু নিব না, আমরা এরপরে আরও নিব, এরপরে আরও নিব, এরপরে আরও নিব, এরপরে আরও নিব, নিতে 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 সবটা নিয়ে নিলাম। তাহলে আই স্কোয়ার তো নিলামই, নিয়ে একদম এই যে এখান পর্যন্ত নিলাম। আচ্ছা, তোমাদের কি মনে আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসার মানে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, মানে ক্যাপিটাল টি পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে আই স্কোয়ার ইন্টু ডিটি নিলাম,
আই স্কোয়ার ইন্টু ডিটি নিলে যেটা আসে এটা হচ্ছে জাস্ট আই স্কোয়ার ইন্টু ডিটি কিন্তু আবার পুরোটা না, ভুল বুঝো না। আই স্কোয়ার ইন্টু ডিটি মানে হচ্ছে কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ডিটি আর এই দিকেটা হচ্ছে আই স্কোয়ার, জাস্ট এই ক্ষুদ্র অংশটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু ডিটি। তারপর আমরা এই পুরোটা নিয়ে নিব। হ্যাঁ, এখন এটার কিন্তু স্কোয়ার, তাহলে এখন যখন পুরোটা নিব তাহলে আই স্কোয়ার ইন্টু ডিটি নিলাম, নিয়ে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন আমাদেরকে কী বের করে দেয়? সমষ্টি বের করে দেয়। এবং কতটুকু সমষ্টি বের করবে এটা তো আমাদের লিমিটেশন বলে দিবে। তাহলে লিমিটটা বসাই চলো। লিমিটটা কত থেকে কত? লিমিটটা হচ্ছে 0 থেকে শুরু করে কত পর্যন্ত? এই 0 থেকে শুরু করে এখান পর্যন্ত, 0 থেকে শুরু করে এখান পর্যন্ত, মানে ক্যাপিটাল টি পর্যন্ত। কারণ এখন আমরা অর্ধ পর্যায়কাল নিয়ে কথা বলতেছি না, এখন আমরা পূর্ণচক্র নিয়ে কথা বলবো। তার মানে আমরা বর্গমূল গড় বর্গবেগ অর্ধচক্রের জন্য বের করতেছি না, বর্গমূল গড় বর্গবেগ পূর্ণচক্রের জন্য বের করতেছি। তাই 0 থেকে টি নিয়ে নিলাম। তাহলে একটু মনে করে একটু ভালো করে খেয়াল করে দেখো, আই স্কোয়ার হলাম, ডিটি নিলাম, ইন্টিগ্রেশন করে ফেলছি 0 থেকে টি পর্যন্ত, সমষ্টি পর্যন্ত বের করা শেষ, সমষ্টি হয়ে গেছে। আচ্ছা চলো এখন গড় করি। আচ্ছা গড় করতে মানে কি? ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? ক্যাপিটাল টি দিয়ে। ক্যাপিটাল টি দিয়ে কেন ভাগ করতেছি? কারণ আমরা এখন 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত সমষ্টি করছি। দেখো যখন তুমি 100 জন মানুষের বয়সের গড় বের করতে যাবা তখন 100 জনের বয়সের যোগ করে কিন্তু 100 দ্বারা ভাগ করতে হবে। আমি যদি 50 জন নিতাম তাহলে 50 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আগে t/2 পর্যন্ত নিয়েছিলাম, তাহলে গড় করার জন্য আমরা t/2 দ্বারা ভাগ করছি। কিন্তু এখন তো আমি আগে দেখবা যেটা বের করতেছিলাম এখানে t/2 দ্বারা ভাগ করতেছিলাম, কিন্তু এখন তো আমি পুরোটা নিচ্ছি, তাহলে কি t/2 দ্বারা ভাগ করবো না? এখন তাহলে আমরা টি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে গড় হয়ে গেছে। তাহলে আমরা মান বর্গ গড়। এখন আরেকটা জিনিস রয়ে গেছে, বর্গমূল করতে হবে। কারণ আমাদের হিসাবটা হচ্ছে বর্গমূল গড় বর্গমান। তাহলে আমরা মানের বর্গ করে ফেলছি, গড়ও করে ফেলছি, এখন জাস্ট বর্গমূল করতে হবে। আমরা আসলে এখনই বর্গ করতে চাচ্ছি না, বর্গমূল করতে চাচ্ছি না। এখন এখানে যদি একটা বর্গমূল দেয় এটা বিশ্রী হয়ে যাবে। চলো আমরা পুরোটা সলভ করার পর বর্গমূল করব। তাহলে আপাতত যেটা আসতেছে এটা হচ্ছে আই আর এম এস স্কোয়ার। এটা এখনও মানে ওই স্কোয়ারটা রয়ে গেছে, স্কোয়ারটা রয়ে গেছে বলতে বোঝাচ্ছি আমাকে ফাইনালি যেটা আসবে এটা রুট করতে হবে। আবার শোনো, আমাদের তো উদ্দেশ্য হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বের করা। আমরা বর্গমূল ব্যতীত বাকি সব করে ফেলছি। এই যে বর্গমূলটা করা বাকি, বর্গমূলটা করলেই আই আর এম এসটা চলে আসবে। তাহলে বর্গমূলটা যে করা বাকি এই জন্য আমি স্কোয়ারটা রেখে দিচ্ছি, শেষে বর্গমূল করে নিয়ে আসবো। আচ্ছা তাহলে এটার কি বলা যেতে পারে? এটার হচ্ছে গড় বর্গমান। গড় বর্গমানের জন্য এই আই আর এম এস দিয়ে একটা স্কোয়ার দিয়ে রাখছি। এখন পর্যন্ত বর্গমূলটা করা হয় নাই, বর্গমূলটা করলেই স্কোয়ারটা উঠে আই আর এম এস বা বর্গমূল গড় বর্গবেগ চলে আসবে। আচ্ছা তাহলে এখানে 1/ক্যাপিটাল এটা সেম থাক। চলো আই এর রাশিমালাটা লিখে ফেলি। আই রে আমরা কি লিখবো? আই নট সাইন ওমেগা টি দিয়ে একটা স্কোয়ার আছে, দিয়ে দিলাম এখানে ডিটি। আর তার লিমিটেশনটা কত থেকে কত? 0 থেকে ক্যাপিটাল টি। তাহলে 1/ক্যাপিটাল টি, 0 থেকে ক্যাপিটাল টি, আই নট সাইন ওমেগা টি দিয়ে হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ডিটি। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এখানে 1/ক্যাপিটাল টি যেটা এটা সেম থাক। আই নটরে যখন স্কোয়ার করা হবে এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা বাইরে চলে আসবে। আই নট স্কোয়ার রইল সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি। আচ্ছা আমরা যখন ম্যাথসে ইন্টিগ্রেশন করি তার লিমিটেশনটা হচ্ছে 0 থেকে ক্যাপিটাল টি, তখন আমি আসলে আর কি আমি প্রথমেই একটা কথা শিখাই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে সাইন এবং কজের পাওয়ার যখন 1-এর বেশি হয়ে যাবে তখন সরাসরি আসলে ইন্টিগ্রেশন করা যায় না, তখন আমাদেরকে পাওয়ার 1-এ নিয়ে আসতে হয়। এবং সাইন এবং কজের পাওয়ার 1-এর বেশি হলে পাওয়ার 2 থেকে 1-এ নিয়ে আসতে ত্রিকোণমিতির সাহায্য নিতে হয়। এখানে আমরা ঠিক এটাই করবো। ত্রিকোণমিতির একটা সূত্র আছে এমন যে 1 + cos 2a, 1 + cos 2a সমান লেখা যায় 2 cos স্কোয়ারে। আমরা ঠিক এটারই এখন সাহায্য নেব। 2 cos স্কোয়ারে সমান 1 + cos 2a। সিমিলারলি আমরা যদি 1 - cos 2a লিখতে পারতাম, 1 - cos 2a সমান লেখা যায় 2 sin স্কোয়ার এ। তাহলে উল্টায় দেখো তো 2 sin স্কোয়ার এ যদি রেডি করা যায় তাহলে লেখা যাবে 1 - cos 2a। আমরা ঠিক এটাই এখানে করব। তাহলে উপরে একটা আই নট স্কোয়ার, নিচে একটা ক্যাপিটাল টি। আর এখানে ইন্টিগ্রেশন করার আগেই যেটা করব 0 থেকে ক্যাপিটাল টি, এখানে একটা 2 এক্সট্রা নিয়ে আসলাম আর এখানে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, 2 sin স্কোয়ার ওমেগা টি ইন্টু হচ্ছে ডিটি। তাহলে কী করলাম আবার একটু শোনো, এখানে এই যে দেখো এখানে একটা 2 মাল্টিপ্লাই করলাম, আবার 2 দ্বারা ডিভাইড করে দিলাম। এতে যেটা হয়েছে মান তো সেম আছে, কিন্তু আমাদের যেটা লাভ হয়েছে এই ওমেগা টিরে যদি তুমি মনে মনে এ কনসিডার করো তাহলে দেখো 2 sin স্কোয়ার এ নামে একটা ফর্মুলা পড়ে গেছে। আর 2 sin স্কোয়ার এ লেখা যায় 1 - cos 2a। আমি ইন্টিগ্রেশন করার আগে ঠিক এই ফর্মুলাটাই ফেলবো। তাহলে কী আসবে? 1 - cos 2a। তাহলে 1 - cos 2 এই হিসেবে খেয়ে আছে, এই হিসেবে আছে ওমেগা ইন্টু টি। তাহলে 1 - cos 2a। আর এই যে 1 - cos 2a দেখতে পাচ্ছ, এটার পিছনে আছে একটাকে, পিছনে আছে একটা ডিটি। আর সামনে কি আসছিল? সামনে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t তো আসেই। এটার ইন্টিগ্রেশন আসবে 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত। আমরা এখনও কিন্তু ইন্টিগ্রেশন করছি না। চলো আমি একটা নতুন পেজে নিয়ে নিই। আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t, আই নট
স্কোয়ার ডিভাইডেড বাই 2t ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কজ 2 ইন্টু ওমেগা টি, কারণ 2 এর সূত্রটা ইন্টিগ্রেশন অফ ডিটি এবং তার লিমিটেশন হচ্ছে 0 থেকে t পর্যন্ত। আমরা এর আগে ঠিক এখানে আসছিলাম, দেখো 1 মাইনাস কস 2 ইন্টু ওমেগা ইন্টু টি, কারণ সূত্রটা হচ্ছে 1 মাইনাস কস 2a হয়ে যাবে। আচ্ছা এখন চলো আমরা এটা একটু সলভ করি। তাহলে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2t, এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। তোমাদেরকে মনে আছে ইন্টিগ্রেশন করে কীভাবে করতে হয়? এই ডিটির রেসপেক্টে যদি 1 ইন্টু ডিটি, এটা হয়ে যাবে টি মাইনাস কজ এক্স হয়ে যাবে সাইন এক্স, কারণ ইন্টিগ্রেশন অফ কজ এক্স মানে কিন্তু সাইন এক্স, কিন্তু যাকে এক্স বলতেছে ও যদি এক্স্যাক্টলি এক্স না হয় তাহলে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে। তাহলে দেখো কজ এক্স মানে সাইন এক্স, কিন্তু যাকে এক্স বলতেছে ও এক্স্যাক্টলি এক্স না, তাই তারা আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হবে। তাহলে নিচে একটা 2 ওমেগা আসবে আর লিমিটেশন আসবে 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আই নট স্কোয়ার বাই 2t টি মাইনাস কজ এক্স সমান হচ্ছে সাইন এক্স, কিন্তু ও এক্স্যাক্টলি এক্স না, তাই তার ডিফারেন্সিয়েট করে আবার ভাগ করে দিলাম। যেহেতু টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে টি হয়ে যাবে তো 1, ডিডিটি অফ টি সমান 1, আর 2 ইন্টু ওমেগা বাইরে থাকবে, এটার নিচে দিয়ে দিলাম। এখন আমাদের লিমিট বসাতে হবে। এখানে আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল টি আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে আমরা যদি লিমিটটা বসাই আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু টি, চলো আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে টি এর জায়গায় যদি ক্যাপিটাল টি লিখি, ক্যাপিটাল টি মাইনাস সাইন 2 ওমেগার ভেঙে লিখলাম 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, সাথে আর একটা ক্যাপিটাল টি, নিচে হচ্ছে 2 ওমেগা। আপার লিমিট বসানো শেষ। মাইনাস আমার উচিত ছিল লোয়ার লিমিট বসানো, কিন্তু লোয়ার লিমিটটা আমি বসাতে যাচ্ছি না, কারণ লোয়ার লিমিট বসায় এখানে আসলে খুব একটা লাভ হবে না। কারণ তোমরা যদি ভালো করে দেখো এখানে লোয়ার লিমিটটা আসলে 0, এই যে একটু খেয়াল করে দেখো, এই লোয়ার লিমিটটা যেহেতু 0, তাহলে তুমি যদি এখানে 0 বসাও তাহলে এটাও 0, এখানে 0 বসাইলে সাইন 0 এটাও 0, তাহলে 0-রে তো মাইনাস করলে কোনো চেঞ্জ হয় না, তাই লোয়ার লিমিটটা আমি বসাচ্ছি না, এমনি হিজিবিজি হয়ে যাচ্ছে। টি আর টি ক্যান্সেল, টি আর টি ক্যান্সেল করে দিলে এখানে খুব সুন্দর একটা ঘটনা ঘটছে। 2 পাই সাথে একটা 2 মানে হচ্ছে 4 পাই। সাইন 4 পাই যদি ক্যালকুলেটার চাপো তাহলে পুরোটাই 0, তাহলে এখানে এত কিছু লিখতে হচ্ছে না। তাহলে ফাইনালি যেটা পাচ্ছি আই আর এম এস স্কোয়ার, এটা কিন্তু রোড করা বাকি আছিল, তাহলে এখানে আসতেছে আই নট স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু টি, আর এখানে এটা তো আর 0 হয়ে যাচ্ছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রইল শুধু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি ক্যান্সেল, এই যে দেখো আই আর এম এস এর একটা ইকুয়েশন পেয়ে গেছি। সুতরাং আই আর এম এস ইজিক্যাল হচ্ছে আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি এটা কিন্তু স্কোয়ার, তাহলে এখন যদি আমরা রোড করে দিই উভয় পাশে, তাহলে শুধু আই আর এম এস বা বর্গমূল গড় বর্গমান যেটা পাবো এটা হচ্ছে আই নট ডিভাইডেড বাই √2। তার মানে দাঁড়াইলো আই আর এম এস ইজিক্যাল টু 1/√2 ইন্টু হচ্ছে আই নট। এই যে তড়িৎ প্রবাহের আমরা বর্গমূল গড় বর্গমান পেয়ে গেছি, আই আর এম এস ইজিক্যাল টু 1/√2 ইন্টু আই নট। তাহলে আমাদেরকে যদি তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বের করতে বলা হয়, বর্গমূল গড় বর্গমান বের করতে বলা হয়, ইকুয়েশনটা হচ্ছে আই আর এম এস ইজিক্যাল টু হচ্ছে 1/√2 ইন্টু আই নট। এটা এত গুরুত্বপূর্ণ, সবাই প্লিজ মুখস্থ করে ফেলো। বর্গমূল গড় বর্গমান আই আর এম এস ইকুয়াল টু 1/√2 ইন্টু আই নট। যেখানে তোমাদের মনে আছে কিনা একটু আগে যে আমরা আই বারটা বের করতেছিলাম বা শুধু অর্ধচক্রের জন্য যে গড় মানটা বের করতেছিলাম, আই বারটা কিন্তু ছিল 2 ডিভাইডেড বাই পাই ইন্টু আই নট, কিন্তু যখন বর্গমূল গড় বর্গমান বের করতেছি তখন আই আর এম এস সমান 1/√2 ইন্টু আই নট। দুইটা অবশ্যই সেম জিনিস না। এবং এই ইকুয়েশনটা আমাদেরকে কি হেল্প করবে শুনো, আই আর এম এস দিয়ে আই নট বের করতে হেল্প করবে, অথবা আই নট দিয়ে আই আর এম এস বের করতে বলবে। তাহলে যে কোনো একটা দিলে আমরা অপরটা বের করতে পারবো। সর্বোচ্চ মান জেনে গেলে বর্গমূল গড় বর্গমান বের করতে পারবো, আর বর্গমূল গড় বর্গমানটা জেনে গেলে সর্বোচ্চ মানটা বের করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। ধরে নাও কোনো একটা সময় তারা একটা ইকুয়েশন দিল আই ইজিক্যাল টু 8 সাইন, ধরে নাও 600 ইন্টু টি। আচ্ছা, আমরা যদি তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি আই ইজিক্যাল টু আই নট সাইন ওমেকা ইন্টু টি, তাহলে দেখো তো এই ওমেকা হিসেবে খেয়ে আছে 600, এই আই নট হিসেবে খেয়ে আছে 8, তাহলে তো আই নটের মান কত জেনে গেছি, 8, আই নটের মান 8 জেনে গেছি। এখন যেহেতু আই নট বা সর্বোচ্চ মানটা জেনে গেছে, তাহলে এখন যদি আমাদেরকে আই আর এম এস এর ভ্যালুটা জানতে চাওয়া হয় যে আই আর এম এস এর ভ্যালু কত, তাহলে আই আর এম এস সমান কি লিখবো 1/√2 ইন্টু হচ্ছে 8। এটা ক্যালকুলেটার চাপলেই তো আমরা আই আর এম এস এর ভ্যালুটা জেনে যাবো। এবং এই যে আই আর এম এস সমান 1/√2 ইন্টু আই নট, তুমি যদি এটার ক্যালকুলেটার চাপো তাহলে এটার মান পাওয়া যাবে, তুমি যদি এটার ক্যালকুলেটার চাপো তাহলে আনসার আসবে 0.701 মেবি, ওয়েট এ মিনিট, 1 ডিভাইডেড বাই √2, 7071 ইন্টু আই নট। তার মানে বর্গমূল গড় বর্গমান সর্বোচ্চ মানের 70.71%, কি বলতেছি 0.7071%। তাহলে আরএমএসটা বা বর্গমূল গড় বর্গমানটা সর্বোচ্চ মানের 0.7071%, যেখানে আই বারটা ছিল
0.7366 ইন্টু আই নট। তাহলে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আই বারের চেয়ে আই আরএমএসটা কিন্তু অবশ্যই বড়, এবং দেখো নাম্বারটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আই নটের, আই বারটা হচ্ছে আই নটের 0.6366 গুণ, এবং আই আরএমএসটা হচ্ছে আই নটের 0.7071%। এবং এটা যদি আমরা পার্সেন্টেজে নেই, গুণ আর কি, পার্সেন্টেজে যদি নেই তাহলে 63.66% আই নটের, আর এটা হচ্ছে 70.71%। প্লিজ একদম আমি যা বলতেছি সব মুখস্থ রাখবা, কত গুণ কত পার্সেন্ট সব মুখস্থ রাখো, তাহলে আমরা একটা দিলে আরেকটা বের করতে পারবো। এখন তোমাদেরকে একটু আগে কী বলতেছিলাম, আমরা যে বাসা বাড়িতে তড়িৎ প্রবাহের মান হিসাব করি, ভোল্টেজ হিসাব করি, এটা কোনটা বের হয়? এটা আসলে IRMS বের হয় বা ERMS বের হয়। তাহলে কোথাও যদি এখন থেকে একটু মনে রেখো, কোথাও থেকে যদি ধারণা তোমাকে লেখা আসে যে আচ্ছা এসি সোর্সের ক্ষেত্রে, অবশ্যই ডিসির ক্ষেত্রে না, ভুল বুঝো না, ডিসির ক্ষেত্রে তো আর ডিসির ক্ষেত্রে তো আর ডিরেক্ট, এটার তুমি গড় কী বের করবা, বর্গমূল গড় বর্গবে কী বের করবা, সব তো সেম। ডিসির ক্ষেত্রে তুমি যেটা করবা, এসির ক্ষেত্রে যেটা করবা, যে ধরো কোথাও যদি লিখে যায় তড়িৎ প্রবাহের মানে, তো তোমাকে বুঝে নিতে হবে এটা আসলে বর্গমূল গড় বর্গমান, এটা আই ম্যাক্স না। আশা করি তোমরা এটা বুঝে গেছো। একটা দিয়ে দিলে আমরা পারবো এটা। এখন দেখো এখানে কী লিখছে, বাংলাদেশে ERMS এর মান কত? আমরা যে বাসাবাড়িতে, তোমরা সবাই এটা জানো মনে হয় যে বাসাবাড়িতে 220 ভোল্টের এসি তড়িৎ প্রবাহ সরবরাহ করা হয়। তাহলে আমরা বাসাবাড়িতে যেটা ইনপুট নিচ্ছি আমরা, এটা হচ্ছে 220 ভোল্টের, এটা অবশ্যই ই নট না, এটা হচ্ছে ERMS। তাহলে ERMS এর ইকুয়েশনটাও IRMS এর মতোই। যেমন দেখো আমরা শিখি IRMS = 1/√2 ইন্টু হচ্ছে I নট। সিমিলারলি আমরা যদি তড়িৎ প্রবাহের বা তড়িৎ চালক শক্তির মান বের করতে যাই, তখন এটাও লিখতে হবে ERMS = 1/√2 ইন্টু ই নট, যেখানে ই নটটা তড়িৎ চালক শক্তির সর্বোচ্চ মান নির্দেশ করে, আর এটা হচ্ছে বর্গমূল গড় বর্গমান। সিমিলারলি আই নট দ্বারা তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান নির্দেশ করে, IRMS দ্বারা হচ্ছে বর্গমূল গড় বর্গমান। আচ্ছা, এরপরের প্রশ্নটা একটু দেখি। তাহলে কার্যকর প্রবাহ মানে কি? এই তো IRMS, যেটা এটি তো কার্যকর প্রবাহ বলা হয়। RMS রে বলা হয় বর্গমূল গড় বর্গমান, অথবা এটি হচ্ছে কার্যকর প্রবাহ। দেখো লিখছে তড়িৎ প্রবাহের গড় বেগের বর্গমূল মানকে বলা হয় কার্যকর প্রবাহ। আকৃতি গুণাঙ্ক কাকে বলে? আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত আসলে দুইটা জিনিসের সাথে পরিচিত হচ্ছিলাম। একটা হচ্ছে গড় মান জিনিসটা কি, আর হচ্ছে বর্গমূল গড় বর্গমান জিনিসটা কি। এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, আমরা যদি এই দুইটার রেশিও নিই, এখন কী কী রেশিও? উপরে নিলাম ধরে নাও IRMS মানে বর্গমূল গড় বর্গমান, এবং নিচে নিলাম আমরা I বার মানে তড়িৎ প্রবাহের গড় মান। দুটো কিন্তু সেম না, একটু পার্থক্য আছে। এই দুইটার রেশিওরই বলা হচ্ছে আকৃতি গুণাঙ্ক। এই যে আকৃতি গুণাঙ্ক, তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে আকৃতি গুণাঙ্ক কাকে বলে, তুমি জাস্ট এই সংজ্ঞাটাই দিবা। কি বলবো আমরা? তড়িৎ প্রবাহের বর্গমূল গড় বর্গমান বা কার্যকর মান যেটা, এবং তার গড় মান এর অনুপাত্রই বলা হয় আকৃতি গুণাঙ্ক। এটা 1 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট, MCQতে আসে। আর এটারে তুমি চাইলে এটার মানটা বের করে রাখতে পারো। এটা আসবে 1/√2 ইন্টু I নট, আর I বারের জায়গায় লিখতে পারবো 2/π ইন্টু I নট। এখন একটু খেয়াল করে দেখবা I নট ক্যান্সেল, এবং এটা যদি তুমি এখন ক্যালকুলেটার চাপো, এটার আনসার আসবে 1.11111 গুণ। আচ্ছা, সবাই একটু আকৃতি গুণাঙ্কের এই মানটা একটু মুখস্থ রেখে দিও, এবং এটার কোনো একক হয় না। কেন একক হয় না? কারণ এটা তো একই জাতীয় রাশির অনুপাত। তাহলে আকৃতি গুণাঙ্ক বললে পরেই এটা একদম নির্দিষ্ট করা 1.11। কেন শুনো, কারণ এই যে I নট দেখতে পাচ্ছ, এগুলো একটা কনস্ট্যান্ট নাম্বার। এই যে I নট দেখতে পাচ্ছ, এই I নটটা তো উপরেও থাকবে নিচেও থাকবে। হ্যাঁ, সব জায়গায় ধরে নাও I নট সেম রইল না, এই জায়গার I নট একটা ভ্যালু, তাহলে এখানে যা পাবো এখানে তো সেম পাবো। তাহলে I নট তো আর ইকুয়েশনে থাকতেছে না, অত চলেই যাচ্ছে। তাহলে ইকুয়েশনে আর কোনো ভেরিয়েবলই থাকতেছে না, সবাই কনস্ট্যান্ট নাম্বার। তাহলে যখনই কোনো জায়গায় আকৃতি গুণাঙ্ক বের করতে বলবে, আনসার নির্দিষ্ট করা কত? 1.11। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। আচ্ছা, এখন 2 মার্কের প্রশ্নের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলতেছে দেখো, 220 ভোল্ট এসি শক ডিসি শক অপেক্ষা বিপজ্জনক কেন ব্যাখ্যা করো? আমার তো মনে হয় 2 মার্কের প্রশ্নে এটা চলেই আসছে এবার পরীক্ষায়, শিওর চলে আসছে এবার, এটাই আসবে পরীক্ষায়। 220 ভোল্টের এসি শক ডিসি অপেক্ষা বিপজ্জনক কেন? আচ্ছা, ধর নাও এক ব্যক্তি 2টা শক খাইছে, একটা এসি ভোল্টেজে খাইছে, একটা হচ্ছে ডিসি সোর্সে খাইছে। এখন যখন ওই ব্যক্তি ডিসি সোর্সে 220 ভোল্টের একটা শক খাইলো, তাহলে তো 220 ভোল্টই, এখানে তো আর কম বেশি আপ ডাউন হওয়ার কোনো সুযোগ নেই, 220। কিন্তু এই ব্যক্তি যখন এসি সোর্সে 220 ভোল্ট খাচ্ছে, ইট মিনস এটার সর্বোচ্চ মান কিন্তু 220 না, এটা কিন্তু ERMS বা কার্যকর মান। তাহলে ওই ব্যক্তি আসলে কত খাচ্ছে একটু দেখো, কারেন্টের মান বা ভোল্টেজের মান 0 থেকে ম্যাক্স হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার ম্যাক্স হচ্ছে, এরকম হচ্ছে না?
তাহলে ও যে বললো যে 220 ভোল্টের একটা শক খাইলো, এই 220 ভোল্ট হচ্ছে ই আরএমএস এর ভ্যালু। তাহলে এখন যদি ই নট বের করতে হয়, তোমাদের কি মনে আছে √2 ইন্টু ই আরএমএস, এবং এটা যদি তুমি ক্যালকুলেটরে চাপো এটার আনসার আসবে প্রায় 311 ভোল্ট। 220 ইন্টু √2 দিলে 311 ভোল্ট। তার মানে ওই যে ব্যক্তি এসি সোর্সের শকটা খাইলো, ও 0 থেকে বাড়তে 311 ভোল্টে যায়, আবার কমতে কমতে 0 হয়। তার মানে এই অল্প সময়ের মধ্যে 0 থেকে 311 যায়, আবার 0-তে আসে। এবং তোমাদের মনে আছে কিনা যে এই 0 থেকে 311 ভোল্ট আবার 0-তে আসতে মাত্র 10 মিলি সেকেন্ডের সময় প্রয়োজন। তার মানে এই অল্প সময়ের মধ্যেই 0 হচ্ছে 311, 0 আবার নিচের দিকে 311, আবার 0 আবার 311। তার মানে একটু খেয়াল করে দেখো, ও আসলে 220 ভোল্টের শক খাচ্ছে না, ও আসলে শকটা খাচ্ছে 311 ভোল্টের। এই জন্যই বলা আছে যে এই ডিসি অপেক্ষা এসিটা বিপজ্জনক। এখানে এইসব কথাই লিখছে, চলো একবার পরে শোনাই। 220 ভোল্ট এসি এর ক্ষেত্রে তড়িৎচালক শক্তি ই আরএমএস 220, কিন্তু তার শীর্ষ মান ই নটের মান ই আরএমএস ইন্টু √2, মানে 220 ইন্টু √2 দিলে 311 ভোল্ট। মুখস্থ রাখবা, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। ই আরএমএস এর ভ্যালু যখন 220, তখন ই ম্যাক্স যেটা বা ই নট যেটা, এটা হচ্ছে 311। ফলে কোনো ব্যক্তি যদি 220 ভোল্টের ডিসি শক পান, তাহলে তার 220 দ্বারাই হবে। তার মানে ও শকটা আসলে 220 দ্বারাই খাইছে যদি ডিসি সোর্স হয়। কিন্তু 220 ভোল্টের এসি শক পেলে তিনি সর্বাধিক শক পাবেন 311 ভোল্টের, যা 220 অপেক্ষা অনেক বেশি। তাই 220 ভোল্টের শক ডিসি শক অপেক্ষা এসি বিপজ্জনক। আই হোপ তোমরাও বুঝে গেছো। তাহলে সবাই একটু সাবধান, এসিতে শক খাইলে পরে এই জন্যই দেখবা এটা আসলে একটু বেশি ডেঞ্জারাস। কেউ কি কখনো শুনছো যে ডিসি সোর্সে শক খায় মারা গেছে? এটা বেশি বিপজ্জনক না, এসিটাই মারাত্মক। এবং আমাদের বাসা বাড়িতে এটি ইউজ করা হয়। দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আকৃতি গুণাঙ্কের মান নির্ণয় করো। এই একটু আগে না বের করে দিলাম, এই যে দেখো 1.111 আসতে হবে। আকৃতি গুণাঙ্ক মানে কী ছিল? বর্গমূল গড় বর্গমান আর গড় মান এর রেশিও নিলে যেটা আছে এটি। এটা একটু পরে ফেলো প্লিজ, পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিক পরিবর্তী তড়িৎচালক বলের ক্ষেত্রে গড় মানের অপেক্ষা আপাত মান বেশি গুরুত্বপূর্ণ। এই আপাত মান মানে হচ্ছে বর্গমূল গড় বর্গমান বা কার্যকর মান যেটা। এই একটু আগে আমরা কী করতেছিলাম, গড় নিয়ে একটা ঝামেলা হয় না? পূর্ণচক্রের জন্য কি গড় নেওয়া যায়? পূর্ণচক্রের জন্য আমরা গড় নিই না, পূর্ণচক্রের জন্য হচ্ছে বর্গমূল গড় বর্গমান নিতে হয়। তাহলে এই ক্ষেত্রে যখন মান হিসাব করা হয়, তখন গড় মানের চেয়ে বর্গমূল গড় বর্গমানের বেশি পাত্তা দেওয়া হয়। এটা একটু বেশি সুন্দর গড় মানের চেয়ে। এসব কিছু লেখা আছে, সবাই এই জায়গাটা পড়বা, হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা দেখো, কোনো তার কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি, এটা এখানে না, চলে আসছে আর কি। লেন্জের সূত্রের ভৌত তাৎপর্য অনেকবার পড়ানো হয়ে গেছে। আচ্ছা, আমরা কিছু এমসিকিউ সলভ করে চলো। দিক পরিবর্তী প্রবাহ শীর্ষমান হতে শূন্য মানে পৌঁছাতে, বাহ, শীর্ষমান হতে শূন্য মানে পৌঁছাতে কত সময় লাগে? আমরা পড়ছিলাম হয়তো উল্টাটা, বাট তোমাদের এই সময়ের মধ্যে বুঝে যাওয়ার কথা। তড়িৎ প্রবাহের মান শূন্য দেখে শীর্ষমানে পৌঁছাতে, এই যে শূন্য দেখে শীর্ষমানে পৌঁছাতে কিন্তু T/4, কারণ এই পুরোটা টি, তার অর্ধেক T/2, এটা তার অর্ধেক T/4। তাহলে এখন তারা উল্টা প্রশ্ন করছে যে শীর্ষমান হতে শূন্য মানে পৌঁছাতে, তাহলে শীর্ষ থেকে শূন্যতে পৌঁছাতে তো আবার ওই T/4ই। তাহলে শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে যেমন T/4, আবার শীর্ষ থেকে শূন্যতে পৌঁছাতেও T/2 সময় লাগে। এখানে টি হচ্ছে পর্যায়কাল। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি দিক পরিবর্তী প্রবাহের তড়িৎচালক সমীকরণ হচ্ছে I = I নট সাইন। এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দেখো, I = I নট দেন সাইন দেন ওমেগা ইন্টু টি। তাহলে এই জায়গাটা কী হিসেবে কাজ করতেছে? ওমেগা। এটা হচ্ছে I নট। গড় মান বের করতে বলতেছে, জাস্ট I বার বের করতে বলতেছে। তাহলে আমরা কি জানতাম? I বার সমান 2/π ইন্টু হচ্ছে I নট। I নটের মান কিন্তু 40। ক্যালকুলেটার চাপলে যা আসে তাই। 40 মিনিট। তাহলে 80/3.1416, আনসার আসবে 25.47। তাহলে এই যে 25.48, এটাই আনসার। পরবর্তী প্রশ্নটা দেখো, কোনো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির শীর্ষ মান 20 ভোল্ট। তাহলে এটা শীর্ষ মান মানে I নটের মান জানতে যাচ্ছে, বর্গমূলীয় গড় বর্গমান হতো মানে I RMS জানতে চাচ্ছে। তাহলে এটা তো শীর্ষ মান তো দিয়ে দিছে তড়িৎচালক শক্তির, এটা I না E? তড়িৎচালক শক্তি যেহেতু এটা E, তাহলে E নটের মান হচ্ছে 20 ভোল্ট, আর জানতে চাচ্ছে ERMS। তাহলে ERMS আসবে 1/√2 × 20। তার মানে সহজ কথায় 20/√2, 20/√2 দিলে যা আসে তাই। তার মানে আনসার আসবে 14.14 ভোল্ট, 14.14 ভোল্ট, বি। এভাবে এতটুকু বলছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে I = 100 সাইন্স এত, তার বর্গমূলীয় গড়, এই যে বোঝাই যাচ্ছে দেখো, I নটের মান হচ্ছে 100 অ্যাম্পিয়ার, আর বর্গমূলীয় গড় বর্গমান I RMS এর ভ্যালু বের করতে বলছে। এটা বোঝাই যাচ্ছে 70.71 অ্যাম্পিয়ার আসবে। পরবর্তী প্রশ্নটা দেখো, দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান ও গড় মানের জন্য কোনটা সঠিক? আচ্ছা, একটু আগে শিখছিলাম, তাও আবার একটু লিখে ফেলি। আমরা যদি I RMS বের করতে যাই উপরে,
এবং আই বার যদি লিখি নিচে, তাহলে RMS এর ভ্যালুটা আসবে 1/√2 ইন্টু আই নট, আর আই বারেরটা আসবে 2/π ইন্টু আই নট। তাহলে দেখা যাবে আই নট ক্যান্সেল। তাহলে আই বারে যদি ওইদিকে নিয়ে নিই আর RMSটা যদি এইদিকে রাখি, তাহলে দেখবা এটা ক্যালকুলেটর চাপে এইখানে আসবে 1/√2 ইন্টু 2, আর পাইটা উপরে উঠে যাবে। কেন দেখো, এই যে √2টা নিচে নামবে আর পাইটা উপরে উঠবে, তাহলে আনসার আসবে π/2√2। তাহলে RMS এর ভ্যালু পাবো 2/√2 ইন্টু হচ্ছে আই বার। তাহলে RMS সমান π/2√2 ইন্টু আই বার। সি নাম্বার। পরবর্তী প্রশ্ন, RMS এর মান হতো, এই যে আই নট দিয়ে দেওয়া হয়েছে √2, তাহলে আমাদের থেকে দরকার RMS। তাহলে RMS হবে 1/√2 ইন্টু √2, আর তাহলে আনসার আসবে 1 এম্পিয়ার। তাহলে আনসার হবে বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে শীর্ষ মান হতো, আচ্ছা এখানে কিছু নাই মানেই তো 1 আছে, আর এটাই তো আই নট, তাহলে বোঝাই যাচ্ছে আই নটের মান 1 এম্পিয়ার। তাহলে আই নটের মান 1 এম্পিয়ার, এই যে সি। আমাদের পরবর্তী প্রশ্ন, 220 ভোল্ট লাইনের শীর্ষ মান হতো, একটু আগে না শিখে আসলাম এটা। 220 ভোল্ট মানে হচ্ছে তো এটা তো হচ্ছে RMS, তাহলে তখন আমরা ই নটের মান হতো পাই 311 ভোল্ট। তাহলে আনসার হচ্ছে 311 এ। বাসা বাড়িতে এসি সরবরাহ হলে কার্যকর মান হতো হয় 311 ভোল্ট। এসব আমরা করার তখন নাই, মুখস্থ আছে, পারবো। এখানে গড় মান দেওয়া আছে, গড় মান মানে এটা হচ্ছে আই বার, আর জানতে চাচ্ছে আই নটের মান হতো। সবাই প্লিজ ক্যালকুলেটর চাপো, এইগুলা নিজে নিজেই পারবো, এখানে আর বলার দরকার নেই। একটা সৃজনশীল প্রশ্ন দেখি। শিলা দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তির একটি সমীকরণ লিখলো, E = 6 sin 314t। নাবিল বলল কার্যকর তড়িৎচালক শক্তির মান 6 ভোল্ট, এর কম হবে। নাবিল বলল কার্যকর তড়িৎচালক শক্তির মান 6 ভোল্টের কম হবে। তড়িৎচালক বলের পর্যায়কাল নির্ণয় করো। আচ্ছা পর্যায়কালের কথা মনে আছে, এটাই তো ওমেগা। তাহলে E আমরা জানতাম E0 sin ওমেগা ইন্টু টি, তাহলে তারা বলে দিচ্ছে 6 sin 314 ইন্টু টি। তাহলে প্রশ্ন মতে ওমেগা হিসেবে আসবে 314, তাহলে ওমেগা মানে হচ্ছে 2π/t সমান 314। তাহলে শুধু যদি টি বের করতে যাই, আনসার আসবে 2π/314 সেকেন্ড। আচ্ছা তাহলে 2 ইন্টু, অবশ্যই এগুলো রেডিয়ানে বসায়, কেউ আবার পণ্ডিতি করে পায়ের মানে 180 দিও না, সব ধ্বংস করে ফেলবা। 314 আনসার আসবে মেবি 0.02001 সেকেন্ড, এটাই তার পর্যায়কাল। নাবিল কি সঠিক বলছিল গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা কার্যকর যদি বের করতে হয়, এটা তো ম্যাক্স ভ্যালু তাই না, তাহলে E0 এর মান হচ্ছে 6, তাহলে আমাদেরকে কার্যকর মানে যদি RMS বের করতে হয়, তাহলে আনসারটা আসবে 1/√2 ইন্টু E0। তাহলে 1/√2 ইন্টু E0 এর মান হচ্ছে 6, তাহলে আনসার আসবে 6/√2 দিলে যা আসে তাই। এই যে 4.24 ভোল্ট, হ্যাঁ অবশ্যই তার চেয়ে কম, তার মানে তার কথাটা সঠিক। আই হোপ এতটুকু বুঝতে পারছো। এই ছিল দিক পরিবর্তী প্রবাহ সম্পর্কিত যত ইনফরমেশন। আমরা পরবর্তী ক্লাসে ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। আসলে ট্রান্সফরমারটা একই সাথে দুইটা জিনিস নিয়ে ওয়ার্ক করবে, দিক পরিবর্তী প্রবাহ এবং তড়িৎচুম্বকীয় আবেশ, যেটা এটার অ্যাপ্লিকেশন বলা যেতে পারে আর কি, যে এই দিক পরিবর্তী প্রবাহ এবং তড়িৎচুম্বকীয় আবেশ দিয়ে আসলে কী তৈরি করা হয়। এই তড়িৎচুম্বকীয় আবেশে কাজে লাগে ট্রান্সফরমার ইউজ করা হয়, জেনারেটরটি কীভাবে ওয়ার্ক করে। তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আমি টোটাল 4টা লেকচারে নিব এটার উপরে। এর পরবর্তী লেকচারগুলো হয়তো হবে MCQ এবং CQ বা ককো সিরিজ নামে। তোমরা অবশ্যই জানো আমাদের একটা ককো সিরিজ আছে, এগুলো আলাদা লেকচারে রাখছি আমি। জাস্ট বেসিক ইনফরমেশনগুলোর জন্য আমার 4টা লেকচার থাকবে। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো দেখো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সবাই অনেক অনেক ভালো থাকো।